এই 10 নম্বর চ্যাপ্টার যেটা, এটা আমরা ইউজুয়ালি আগে তেমন একটা ইম্পর্টেন্স দিয়ে পড়তাম না, তবে এখন যেহেতু আমাদের শর্ট সিলেবাস হয়ে গেছে, চ্যাপ্টার হয়ে গেছে 5টা। তো 5টা চ্যাপ্টার যেহেতু, আমরা ইন টোটাল ধরতে পারি সব মিলে চ্যাপ্টার কয়টা, 10টা থেকে 20টা কোয়েশ্চেন আসবে। তো সেই হিসাবে আমাদের আইডিয়াল কেস থেকে কিন্তু কোয়েশ্চেনের পরিমাণ এখন একটু বেড়ে গেছে, 2টা কোয়েশ্চেন আসবে। তো সেই কারণে এটাকে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, না হলে এটাকে আমরা ওই তাপগতিবিদের সাথে মিলায়া একসাথে পড়ায় ফেলতাম আর কি। আচ্ছা, তো এই যে আইডিয়াল গ্যাস, এটার ভিতরে প্রথমেই তোমরা যে সূত্রটা পড়ো সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যেই সূত্রটা, কাইনেটিক ইকুয়েশন বলি আমরা। সেই ইকুয়েশনটা বলে আমাদের এরকম যে প্রেসার আর ভলিউম এই দুইটার যে গুণফল, এটা সমান সমান হয় 1/3 ইন্টু এখানে বসে মোট ভর এম টোটাল, মানে পুরো যে গ্যাসটা আছে সেই গ্যাসের টোটাল ভর, আর এখানে আমাদের একটা ভেলোসিটি আসে, সেটাকে আমরা বলি মূল গড় বর্গবেগ। এটার সংজ্ঞা আমরা জানি, মূল গড় বর্গবেগ কি সেটা আমরা জানি, যেহেতু আমরা এইচএসসি সবাই পাস করে আসছি। তো সেই হিসাবে আমি আর তেমন কিছু বলতেছি না। শুধুমাত্র এখানে যে জিনিসটা আলাদাভাবে বুঝতে হয় সেটা হচ্ছে এই যে এম টোটালটা, এটাকে আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি। এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি যে প্রতি মোলের ভর সেটাকে আমরা কি বলি, মোলার ভর। মনে পড়ে কিনা, প্রতি মোলের ভর সেটাকে আমরা বলি মোলার ভর। সেটা যদি আমাদের বড় হাতের এম হয়, তার সাথে আমি যদি মোল সংখ্যাকে গুণ দেই, তাহলে আমরা টোটাল ভরটা পেয়ে যাব। অথবা প্রতিটা অণুর ভর সেটা যদি স্মল এম হয়, তার সাথে অণুর সংখ্যা সেটা যদি বড় হাতের এম হয়, এন হয়, সেটাকে গুণ দিলেও আমরা কি পাবো, টোটাল ভরটা কিন্তু পেয়ে যাব। তাহলে এই যে টোটাল ভর, সেটাকে এরকম দুইটা ভাবে প্রকাশ করা যায়। এগুলো আমি একটু লিখে রাখি। এটা হচ্ছে আমাদের মোলার ভর, মোলার ভর যেমন মোলার ভর আমরা চিনি, এগুলো আমাদের মুখস্থ থাকে। আর এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। আর এখানে যে এমটা আছে সেটা হলো একটা অণুর ভর। সেটাতে একটু ভুল হয়, এমসিকিউতে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় একটা অণুর ভর। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, টোটাল অণুর সংখ্যা, মোট কয়টা অণু আছে এভাবে লিখে। আছে। ওকে, তো এখান থেকে পরবর্তীতে কি করা হয়, আমরা একটা থিওরি ডেভেলপ করতে পারি। সেটা হলো আমাদের এইখানে দেখো কি আছে, পিভি আছে। ওই জায়গায় আমি এখানে একটা 1/3 তো আছেই, এটাকে রাখলাম, তার সাথে একটা 2 গুণ দিলাম, আর সাথে একটা হাফ নিয়ে আসলাম। হ্যাঁ, 2 আর হাফ কাটাকাটি গেলে আবার আগের জিনিস। তার সাথে আমাদের এখানে কি আছে, টোটাল ভরটা আছে। টোটাল ভরের সাথে এখানে সি আর এম এস মানে বেগ যেটা, সেটার স্কয়ার আছে। তাহলে এই যে এতটুকু রাশি, এই এতটুকু রাশিকে আমি আবার কি বলতে পারবো, গ্যাসের গতিশক্তি। তো পরবর্তী লাইনটাতে আমি যদি একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা লিখতে পারবো পিভি ইজ ইকুয়ালস টু 2/3, তার সাথে আমাদের এখানে আসে টোটাল এনার্জি। তো এখান থেকে এনার্জি হিসেবে কি বলতে পারবো, আমরা এনার্জিকে আমরা গতিশক্তি বলতে পারি। তাহলে গতিশক্তি এটা কিন্তু চলে আসে 3/2 পিভি। আবার এখান থেকে আমাদের ইকুয়েশনটা কি চলে আসে, পিভি ইজ ইকুয়ালস টু আমরা জানি এনআরটি। তাহলে 3/2 এটা সমান সমান 3/2 ইন্টু এনআরটি, এটা সমান সমান আমরা বলতে পারি গতিশক্তি। এখন আমরা যে ধরনের গ্যাস নিয়ে কথাবার্তা বলি সেগুলো কি, সবগুলো হচ্ছে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা পড়ছিলা যে তাদের মধ্যে কিন্তু কোনো বিভব শক্তি থাকে না, মানে আকর্ষণ বিকর্ষণ বল কোনো থাকবে না। এটা আদর্শ গ্যাসের যে 7টা স্বীকার্য তার মধ্যে একটা ছিল। তো সেই কারণে আমাদের এখানে যতটুকু এনার্জি আছে সেটাকেই আমরা বলতে পারবো আমাদের গ্যাসের মোট শক্তি। ঠিক আছে, তাহলে এখানের যে এনার্জি সেটাই হবে আমাদের মোট শক্তি। এই ব্যাপারটা আমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কথা হলো, আমরা এই যে ইকুয়েশনটা ব্যবহার করি, এইচএসসি পর্যন্ত যেটা ব্যবহার করছি, সেখানে কিন্তু এই জায়গায় 3 চলে আসে। এই জায়গায় 3টা কেন আসে, কারণ আমরা প্রুফটা যখন করি, করার সময় এটাকে এক পারমাণবিক গ্যাস ধরে নিই। অর্থাৎ আমরা এই যে ইকুয়েশনটা আনি, এই ইকুয়েশনটা আনার সময় জিনিসটাকে এক পারমাণবিক গ্যাস ধরি, সেই কারণে আমাদের এখানে একটা 3 আসে। কথা হলো, যদি এক পারমাণবিক গ্যাস না হয় তখন কি হবে। তো সেটার জন্য আমাদের আরো 2টা থিওরি আছে, সেই থিওরিগুলো দিয়ে আমরা আলোচনা করে আসি। ঠিক আছে, পারমাণবিক। ওকে, পারমাণবিক বলে 3 আসে, 3 যদি না হতো তাহলে অন্য কথাবার্তা কিন্তু চলে আসতো। তো সেই কথাগুলো এখন আমরা একটু বলবো। প্রথম যে থিওরিটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। এটা একটু কনসেপচুয়ালি ক্লিয়ার থাকে না আমাদের, সেই কারণে আমি একটু ভালোভাবে বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবা। ডিগ্রি অফ ফ্রিডম, এটা মানে হয়েছে একটা অণু যদি আমরা নিই বা যে কোনো একটা বস্তু যদি নিই, সেটার গতিশক্তির ভেতরে মোট যে কয়টা বর্গ রাশি থাকে স্বাধীন, সেগুলাকে, তার সংখ্যাকে আমরা কি বলি, ডিগ্রি অফ ফ্রিডম। যেমন একটা অণু যদি নেই, তার মধ্যে 3 ধরনের গতিশক্তি থাকতে পারে। একটা হলো তার রৈখিক গতিশক্তি, সেটার ফর্মুলা আমরা সবাই জানি, সেটার ফর্মুলাটা কি, হাফ এম ভি স্কোয়ার। একটা হলো তার কৌণিক গতিশক্তি, এটার ফর্মুলা আমাদের জানা আছে, হাফ আই ওমেগা স্কোয়ার। কোথায় পড়ছি, নিউটনীয় বলবিদ্যায়। আর কম্পন, এইটা আমাদের সিলেবাসের বাইরে, তারপর আমি ফর্মুলাটা লিখে দিই, একদম সিমিলার ফর্মুলা, ইটা স্কোয়ার এরকম আছে। যেখানে কেটা হলো আমাদের অসিলেশনের জন্য একটা কনস্ট্যান্ট, আর ইটাটা হলো তার বেগ ডিএক্স ডিটি। এখানে এক্স এর পরিচয়টা একটু আলাদা, স্মরণের সমান না, স্মরণের মতনই একটা রাশি আর কি। তো যাই হোক, সেটা আমাদের আপাতত লাগবে না। আমি এখানে একটু লিখে রাখি যে আমাদের কম্পনের কথাটা তখনই আসে যখন টেম্পারেচারটা অনেক বেশি হয়। অনেক বেশি বলতে কত, 800 1000 এরকম ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে যখন যায়, তখন আমাদের এই কম্পনের কথাটা আসে। ইউজুয়ালি আমাদের কম্পনের কথা আসবে না। আর এগুলা আমাদের ইউজুয়ালি সবসময় হিসাব করা হয়।
হ্যাঁ, এগুলো সবসময় কি করবো আমরা ইউজুয়ালি হিসাব করে আসবো, ইউজুয়ালি ইউজড। তো এখন আমি যদি যে কোনো একটা বস্তু নেই, সেই বস্তুর গতিশক্তির রাশিমালাটা যদি আমি লিখি, সেখানে এইরকম যে কয়টা স্বাধীন বর্গরাশি থাকবে তার সংখ্যাটাই হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। যেমন আমাদের যে অনুর ক্ষেত্রে দেখো কি কি মোশন হইতে পারে। একটা হলো সে তার একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরতে পারে, এখানে যেভাবে দেখানো হয়েছে। এই ঘোরাটা সে কিন্তু এইভাবে করতে পারতো, ঠিক না? এরকম করেও করতে পারতো। আবার চাইলে সে অন্য আরেকটা এক্সিস বরাবরও ঘুরতে পারতো। তাহলে ঘূর্ণনের জন্য তার মোটামুটি 3টা মোশন থাকতে পারে। ঠিক সেম ভাবে এই যে ট্রানজিশন হচ্ছে উপর থেকে নিচে, ডান থেকে বামে, এরকম কোনাকুনি বা যে কোনো একটা দিক বরাবর সরাসরি যে সরণটা হচ্ছে রৈখিক সরণ, সেটার কারণে তার মধ্যে একটা গতিশক্তি জমা হবে, সেটা হচ্ছে রৈখিক গতিশক্তি। আর এই যে ভাইব্রেশন হচ্ছে, এই যে নিজের জায়গায় দাঁড়ায় সে কি করতেছে, ভাইব্রেট করতেছে, এই ভাইব্রেটটা আবার 3 ধরনের হতে পারে। যে আমাদের এই যে পাশের যে অণুগুলো আছে, লাল লাল অণুগুলা, এগুলা নড়তে পারে। শুধু যে কালো অণুটা আছে সেটা নড়তে পারে, আবার কালো অণুটা এরকম করে মাঝখানে বেন্ড করতে পারে। তো এই ভাইব্রেশনের গুলো আমরা বললামই যে টেম্পারেচার অনেক বেশি হলে তখন আমরা হিসাব করি, টেম্পারেচার যেহেতু এখানে কম আমাদের হিসাব করার দরকার নেই। তো এখন এক পারমাণবিক গ্যাস যদি আমরা নিই, সেটার ক্ষেত্রে দেখা যায় তার গতিশক্তির রাশিমালায় এইরকম রাশি আসে, হাফ এম ভি এক্স স্কোয়ার, হাফ এম ভি ওয়াই স্কোয়ার, তারপরে হাফ এম ভি জেড স্কোয়ার। অন্য যে কণিকের জন্য যে রাশিগুলো আসার কথা সেগুলো আর এখানে আসে না। কেন আসে না? কারণ এক পারমাণবিক গ্যাস যদি আমরা নিই, সেটার যে কোনো অক্ষ বরাবর সে যখন ঘুরবে, ঘুরলে পরে তার জড়তার ভ্রামক কি আসবে সেটা আমরা জানি যে এম আর স্কোয়ার আছে। যেহেতু এখানে ব্যাসার্ধটা খুব কম, কম হওয়ার কারণে জড়তার ভ্রামকটাকে নেগলিজিবল ধরা যায়। এবং যেহেতু জড়তার ভ্রামক দিয়ে আমাদের কৌণিক গতিশক্তি গুণ হয়, তাই বাকি যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা নেগলেক্ট করে যাই। অর্থাৎ এখানে আমাদের জিরো, জিরো আর জিরো এরকম 3টা নেগলেক্টেড টার্ম আছে, এক্স অক্ষের ঘূর্ণন, ওয়াই অক্ষের ঘূর্ণন, জেড অক্ষের ঘূর্ণনের জন্য। তো সেইগুলো বাদ দিলে আমরা এক পারমাণবিকে 3টা স্বাধীন বর্গরাশি পাই। সে কারণে এইটার স্বাধীনতার মাত্রা এফ, এটা হয় আমাদের 3। এফ দ্বারা আমরা ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কত সেটা বুঝাই। সেম ভাবে আমরা যদি ডি পারমাণবিক নিই, তখন দেখা যাবে তার জন্য এখানে যে রাশিগুলো আছে সেগুলো সবগুলাই থাকবে। মানে গতিশক্তির গুলা কখনোই বাদ যাবে না, রৈখিক গতিগুলা এগুলো আমাদের সবগুলাই থাকবে। তার সাথে এখানে আরো 2টা অ্যাড হবে। কোন 2টা অ্যাড হবে আমি একটু দেখাই। প্রথমে এটা হবে আমাদের হাফ আই এক্স ওমেগা স্কোয়ার, তারপরে হাফ আই ওয়াই ওমেগা ওয়াই এটার উপর স্কোয়ার। এই 2টা অ্যাড হলো। আর একটা যেটা আছে সেটা কিন্তু আর অ্যাড হয় না। কেন অ্যাড হয় না সেটা আমি এখানে একটু দেখা দিচ্ছি। এই জায়গাটা একটু খেয়াল করে উপরে, ঠিক আছে? তো আমাদের কাছে যদি একটা দ্বিপারমাণবিক গ্যাস থাকে, এর মানে হইছে এখানে আমাদের 2টা অণু থাকে, তাদের মধ্যে কোনো না কোনো একটা বন্ডিং থাকবে, সেটা আয়নিক, তারপরে বিভিন্ন ধরনের বন্ডিং আছে আমরা জানি, ওইরকম কোনো একটা বন্ডিং থাকবে। এখন এই গ্যাসটাই যখন আমাদের এইভাবে ঘুরলে দেখো তার জড়তার ভ্রামকের জন্য ব্যাসার্ধটা কিন্তু অণুর ব্যাসার্ধ থেকে যথেষ্ট বড় হয়। তো অণুর ব্যাসার্ধ থেকে যখন বড় হবে তখন তার জড়তার ভ্রামকের যে আইটা আছে, সে আইটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না, তাই ওই টার্মটা কিন্তু আসবে। ইভেন এই জিনিসটাই যদি এই অক্ষের সাপেক্ষে না ঘুরে আমাদের এইরকম ডাম্বেলের মতন ঘুরতে থাকতো, অর্থাৎ এখন যেরকম আছে সেরকম করে ঘুরতে থাকতো এইভাবে, তখনও কিন্তু তার জড়তার ভ্রামকের জন্য ব্যাসার্ধ আমরা কোনটা নিতাম, এতটুকু ব্যাসার্ধ নিতাম। তো তখনও আমাদের জড়তার ভ্রামকের একটা রিজনেবল ভ্যালু কিন্তু এখানে থাকতো, যেটাকে আমরা চাইলেও বাদ দিতে পারবো না। কিন্তু যদি আমাদের অক্ষটা এইরকম হয়ে যেত এবং সে এই অক্ষের ভেতরে এইভাবে ঘোরা শুরু করতো, তখন কিন্তু দেখো আমাদের জড়তার ভ্রামকের জন্য ব্যাসার্ধ অণুর ব্যাসার্ধের সমান চলে আসবে। তো অণুর ব্যাসার্ধ যখন নিব তখন ওই জড়তার ভ্রামকটা বাদ পড়ে যাবে, বাদ পড়ে যাওয়ার কারণে ওই জড়তার ভ্রামকের জন্য যে গতিশক্তিটা আসার কথা সেটাও আমরা আমার ইকুয়েশনে রাখবো না। তাই দেখা যাচ্ছে দ্বিপারমাণবিকের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা কত আসতেছে, স্বাধীন বর্গরাশি কয়টা, একটা, দুইটা, তিনটা, তারপরে এই যে বর্গরাশি একটা 4টা, এখানে একটা বর্গরাশি 5টা। তাহলে এইটার জন্য আমাদের স্বাধীনতার মাত্রা আসবে কত, 5। এখন খেয়াল করে দেখো, যদি দ্বিপারমাণবিক না হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডে অণু কয়টা, 3টা, কিন্তু এটার ওরিয়েন্টেশন কিন্তু এইরকম, মাঝখানে কার্বন থাকে আর দুই পাশে 2টা অক্সিজেন থাকে। তাহলে এইটার ক্ষেত্রেও আমাদের ওই যে আই জেড যেটা আমরা বললাম, মানে এই দিকের যে অক্ষ, সে অক্ষ বরাবর ঘোরার যে জড়তার ভ্রামক সেটা কিন্তু এই ক্ষেত্রেও কি পড়বে, বাদ পড়বে। তাই কার্বন ডাইঅক্সাইড ত্রিপারমাণবিক হওয়া সত্ত্বেও সেটার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হবে, দ্বিপারমাণবিকের সমান, অর্থাৎ 5ই হবে। তাই অণুর ওরিয়েন্টেশনটা একটু আলাদা। এখন তুমি বলতে পারো যে এরকম কতগুলা আহ, আলাদা টাইপের অণু আছে আমাদের কাছে যেগুলোর ক্ষেত্রে আমাদের এরকম লিনিয়ার দেখা যায়, ত্রিপারমাণবিক হওয়ার সত্ত্বেও স্বাধীনতার মাত্রা 5 হয়। আমাদের সিলেবাসে শুধুমাত্র একটাই আলোচনা করা হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তুমি যদি কার্বন ডাইঅক্সাইড দেখো তখন তার স্বাধীনতার মাত্রা 5 ধরবা। আদারওয়াইজ অন্য যতগুলা ত্রিপারমাণবিক পাবা বা বহু পারমাণবিক পাবা, সবগুলোর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা অন্য কিছু সমান হবে, অর্থাৎ বহু পারমাণবিকে যেটা আছে সেটার সমান হবে। তো আমরা দেখি এখন দ্বিপারমাণবিকটা গেল, বহু পারমাণবিকে কি হয়। বহু পারমাণবিকে আমাদের এখানে যেগুলো আছে সেই 3টা থাকে,
এখানে যে দুইটা আছে সেই দুইটাও থাকে, সাথে সাথে আরো একটা যে এক্সট্রা আসার কথা সেই এক্সট্রাটাও থাকে। অর্থাৎ এখানে আমি যদি এভাবে রাশিগুলো লিখতে থাকলে আমি টোটাল কয়টা পাইতাম, 6টা রাশি পাইতাম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রা f এটার জন্য কত হয়ে যায়, এটার জন্য হয়ে যায় 6। এবং এই বহু পারমাণবিক বলতে আমরা কত বোঝাচ্ছি, বহু পারমাণবিক বলতে 3, 4, 5 এরকম করে ইচ্ছা মতো যত সংখ্যক অণু থাকা সম্ভব সবগুলাকেই বোঝাচ্ছি। মানে 1 আর 2টা একটু স্পেশাল, 2 এর মতন দেখতে যেগুলো আছে মানে লিনিয়ার সেগুলো একটু স্পেশাল, এর বাদ বাকি যতগুলো আছে সবগুলোর জন্য স্বাধীনতার মাত্রা হবে 6। ঠিক আছে, এই স্বাধীনতার মাত্রার ব্যাপারটা কি বোঝা গেছে? ওকে, তাহলে এখন আমরা শক্তির সমবিভাজন নীতিতে আসবো। তো এটাও একটা এক্সপেরিমেন্টাল ল। তো এক্সপেরিমেন্টাল ল না, আসলে এটা একটা থিওরিটিক্যাল ল। থিওরিটিক্যালটা কোন জায়গা থেকে আসছে আমি একটু বলে রাখি। আমাদের যে মেকানিক্স আছে এরকম অনেক ধরনের মেকানিক্স কিন্তু আছে, যার মধ্যে 2-3টা আমরা দেখছি। একটা হলো নিউটনিয়ান মেকানিক্স যেটা আমরা পড়ছি, একটা হলো আইনস্টাইনের মেকানিক্স যেটা তোমরা 8 নাম্বার চ্যাপ্টারে পড়ো সেকেন্ড ইয়ারের, আর আরেকটা তোমরা নাম শুনছো অনেক, কোয়ান্টাম মেকানিক্স। ঠিক সেরকম আরেকটা মেকানিক্স আছে, সেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। মেকানিক্স, আচ্ছা বানানটা ভুলে গেছে। মেকানিক্স, হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর একটা ফাইন্ডিং হয়েছে আমাদের এই সমবিভাজন নীতিটা। তো ওই জায়গা থেকে যেহেতু আসে তাই আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা পড়ি না, আমরা সরাসরি নীতিটা মনে রাখি, নীতিটা কি। তো সমবিভাজন নীতি আমাদেরকে বলে এরকম যে কোনো একটা গ্যাসের অণুর মধ্যে যদি এফ সংখ্যক স্বাধীনতার মাত্রা থাকে তাহলে প্রতিটা স্বাধীনতার মাত্রায় তার মোট যে শক্তি সেই শক্তিটা সমানভাবে বিভাজিত হবে, এবং সেই স্বাধীনতার মাত্রা পিছু যে শক্তির পরিমাণ, আবার বলি একটু, মনে করো স্বাধীনতার মাত্রা হলো 3, তার কাছে টোটাল শক্তি হলো 6 জুল, তাহলে প্রতিটা স্বাধীনতার মাত্রা 2 জুল করে পাবে, 2 জুল, 2 জুল এবং 2 জুল। এখন এই টোটাল শক্তিটা কত, বা এই যে ইন্ডিভিজুয়াল যে শক্তিগুলো আসছে এগুলা কত, এইগুলা বের করার জন্য আমাদের সমবিভাজন নীতিটা দেওয়া হয়েছে। সমবিভাজন নীতিটা আমাদের কি বলে, যে প্রতিটা স্বাধীনতার মাত্রা পিছু শক্তির পরিমাণ হবে হাফ কেটি। ঠিক আছে, আমি একটু লিখে রাখি, প্রতিটা মাত্রা পিছু, মাথা পিছু আয়ের মতন হয়ে গেছে, মাত্রা পিছু শক্তি, এটা সমান হবে হাফ কে টি। এখানে পরিচয়গুলো একটু জানা দরকার আমাদের। প্রথমত কে, এটাকে আমরা কি বলি, বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এটার ভ্যালু আমাদের মনে থাকার কথা, ভ্যালুটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 এবং ইউনিটটা হলো জুল পার কেলভিন। জুল পার কেলভিন আরো একজনের ইউনিট, সেটা হচ্ছে তোমরা ইয়াতে পড়ছিলাম, আমি বলে দেই যে তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা, সেখানে লাস্টের দিকে এনট্রপি নামে একটা জিনিস পড়তো, সেটার ইউনিটটাও কিন্তু সেম, জুল পার কেলভিন। ঠিক আছে, তো এটার সাথে একটু মিলানো যাবে না, একটু মনোযোগ দিয়ে মনে রাখবা ইউনিটগুলোকে। আর টেম্পারেচার যেটা, সেটা অবশ্যই ক্যালভিনে বসাতে হবে, ক্যালভিন ছাড়া অন্য কিছু বসালে আমাদের ফর্মুলা থেকে অ্যান্সারটা মিলবে না। ঠিক আছে, ক্যালভিন টেম্প। তো এইটা হলো প্রতিটা স্বাধীনতার মাত্রা পিছু একটা অণুর শক্তি। ঠিক আছে, একটু মনে রাখিও, প্রতিটা স্বাধীনতার মাত্রা পিছু শক্তি, কিন্তু কার শক্তি, একটা অণুর শক্তি, সবগুলো অণুর না। এখন একটা অণুর শক্তি যদি আমরা জানি এবং আমরা যদি বুঝতে পারি এটা যে একটা স্বাধীনতার মাত্রা কত আছে, এফটা আছে, তাহলে মোট একটা অণুর মোট শক্তি আমরা বলতে পারবো না। এখান থেকে দেখো আমি এখন লিখে রাখতেছি, একটা অণুর মোট শক্তি, সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো যে প্রতিটা স্বাধীনতার মাত্রা পিছু শক্তি হচ্ছে হাফ কেটি, আর এফটা যদি কি থাকে, স্বাধীনতার মাত্রা থাকে, তাহলে একটা অণুর মোট শক্তি কত হবে, এফ ইন্টু হাফ কেটি। তো এটাকে আমরা একটু শর্টে লিখে রাখি কি, F/2 কেটি আকারে। ঠিক আছে, আর দেখো অনেকগুলা অণু যদি আমাদের কাছে থাকে, তার মধ্যে একটা অণুর শক্তি বলা মানে কি আসলে গড় গতিশক্তি বলা না, তাহলে আমাদের এইখানে যে জিনিসটা আছে সেটাই কিন্তু আমাদের আসলে কি, গড় গতিশক্তি। তাহলে গড় গতিশক্তি বলুক একটা অণুর গতিশক্তি বলুক, কথা কিন্তু একই, দুইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে, F/2 কেটি। ঠিক আছে, এতটুকু আশা করি বোঝা গেছে। এখন আমরা এইখানে একটা ইয়ার মতন আছে, টেবিলের মতন আছে, সেখানে আমরা জানা জিনিসগুলো একটু সামারি করে লিখে রাখতেছি আর কি। তো এই দেখো ডান দিক বরাবর আমরা দেখাইতেছি যে ডিগ্রি অফ ফ্রিডমটা কোন ক্ষেত্রেরটা আমরা নিচ্ছি, আমরা কি রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম নিচ্ছি নাকি কৌণিক নাকি মোট নিচ্ছি, সেটা আমরা এখানে লিখে রাখতেছি। আর নিচে হচ্ছে আমাদের টাইপ, অণুর টাইপ, অণুটা কি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি ত্রিপারমাণবিক সেটা। তো আমরা জানি এক পারমাণবিক হোক, দ্বিপারমাণবিক হোক আর ত্রিপারমাণবিক হোক, রৈখিক থেকে আমাদের স্বাধীনতার মাত্রা কিন্তু 3টা করে আসে, XYZ 3টা করে আসে। তাহলে এটার জন্য হবে 3, এটার জন্য 3, এটার জন্য 3। কৌণিকের কথা যদি আমরা চিন্তা করি, এক পারমাণবিকে কৌণিকের কিন্তু একটাও আসে নাই, ওই যে সবগুলাই অণুর পরমাণুর কারণে আইগুলা বাদ পড়ে গেছিল, তাই সবগুলাই বাদ। দ্বিপারমাণবিকে আমরা দেখছি যে 2টা আসে, কিন্তু যখনই এরকম
অনুর লাইন বরাবর ঘোরার চেষ্টা করে শুধু ওইটা বাদ পড়ে, তাই এখানে কিন্তু শুধু আসবে কয়টা, দুইটা। আর ত্রিপারমাণবিকের ক্ষেত্রে তিনটাই আসে। তাহলে মোট যদি আমরা করি, মোট স্বাধীনতার মাত্রা এখানে আছে 3, এখানে আছে কত 5, এবং এখানে আছে 6। তো এই ভ্যালুগুলো আমাদের একটু ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে। এগুলো মনে রাখা তেমন মনে হয় কষ্ট হবে না, একটু মনে রাখলেই আমাদের জন্য বেটার আর কি। আচ্ছা, এতটুকু আমরা এখন বুঝতে পারলাম। তো এখান থেকে আমরা যেহেতু একটা অণুশক্তি অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা সবগুলো অণুশক্তি কত হবে সেটাও কিন্তু বের করতে পারবো। সবগুলো অণুশক্তি এভাবে না বলে আমরা বলতে পারি এন মোল গ্যাসের শক্তি কত। ঠিক আছে, সবগুলো অণুশক্তি না বলে আমরা এরকম বলতে পারি যে এন মোল গ্যাসের শক্তি কত। তো দেখো, আমি এন মোল গ্যাসের শক্তি যদি বলতে চাই, একটা অণুশক্তি যদি F/2 কেটি হয়, তার সাথে এন মোলে কয়টা অণু আছে সেটা গুণ করে দিলেই হবে। তো এন মোলে কয়টা অণু আছে সেটা আমরা কিভাবে বের করব? আমরা তো জানি এটা যে এন মোল সংখ্যা, এটা সমান সমান হচ্ছে অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এখান থেকে এন এর ভ্যালু দেখো কত আসে, মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা। তো জাস্ট এটা দিয়ে গুণ করতে হবে। তো আমরা গুণ করে দেই, এখানে একটা রাশি আসবে, সেই রাশিটা আমাদের একটু মনে রাখতে হবে। আসে কত, F/2 অণু আছে কয়টা, এন ইনটু এন এর সংখ্যক, আর এখানে থাকবে একটা কি, কেটি। এখন এই যে বোল্টজম্যান কনস্ট্যান্টটা ছিল, সেখানে আমি একটু জায়গা খালি রাখছি। জায়গা খালি রাখছি কেন, ওখানে একটা কথা বলা বাকি ছিল। এই বোল্টজম্যান কনস্ট্যান্ট না, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো আমাদের যে আদর্শ গ্যাসের কনস্ট্যান্ট ছিল আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের কি চলে আসে, বোল্টজম্যান কনস্ট্যান্টটা চলে আসে। তাহলে এই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট, সেটার সাথে এন কে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আর চলে আসবে না। তাহলে খেয়াল করে দেখো, এখানে এই বোল্টজম্যান কনস্ট্যান্টের সাথে এন এর যে গুণফল, সেটাকে আমরা বলতে পারবো কি, সেটাকে আমরা বলতে পারবো আর। তাহলে ফাইনালি আমাদের কাছে দেখো ফর্মুলাটা কি আসে, ফর্মুলাটা আসে F/2 এন আর টি। এটা হলো আমাদের একটা গ্যাসের এন মোলের জন্য টোটাল গতিশক্তির ফর্মুলা। ঠিক আছে, একটা মোলের গ্যাসের টোটাল গতিশক্তির ফর্মুলা। একটু আগে আমরা যদি এখানে খেয়াল করি, মোট শক্তি কি আসছিল, মোট শক্তি আসছিল 3/2 এনআরটি। এখানে 3টা কোন জায়গা থেকে আসছিল, এক পারমাণবিক থেকে। কারণ এক পারমাণবিকে আমাদের এফ এর ভ্যালু মানে ডিগ্রি অফ ফ্রিডম, সেটার ভ্যালু ছিল এই দেখো এখানে কত, 3 ছিল। কিন্তু যেহেতু এখন আমাদের বিভিন্ন ধরনের গ্যাস অণু নিয়ে কথাবার্তা বলতে হবে, তাই আমরা এখন জেনারেল একটা টার্ম মনে রাখলাম। এখানে জেনারেল টার্মটা কি, যদি আমাদের স্বাধীনতার মাত্রা এফ হয়, তাহলে সেই গ্যাসের এন মোলের শক্তি হবে F/2 এনআরটি। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং আমরা আনতে পারি, সেটা হলো আমাদের শক্তি বা ই, এটা যদি আমরা বলি, এটা সমান সমান কত আসতেছে, F/2 nRT। এখন আমরা জানি এটা, যে এটাকে লেখা যায় কি, F/2 ইন্টু টিভি আকারে। তাহলে ফাইন্ডিংটা কি, ফাইন্ডিংটা হলো তোমার কাছে দেখে মনে হতে পারে যে ই সমানুপাতিক টি, ই সমানুপাতিক পি, এবং ই সমানুপাতিক ভি, এটা মনে হতে পারে। এখন এর মধ্যে একটা সত্য আর বাকি দুইটা ভুল। তোমরা কি বলতে পারবে এটা, যে কোনটা সত্য আর কোন দুইটা ভুল? আচ্ছা, কেউ মনে হয় পারে না। যাই হোক, আমি বলে দেই, আমাদের এখানে যে ইয়াটা আছে, রিলেশনটা আছে, এটা ভুল। আর এখানে যেটা আছে সেটাও ভুল, কারণ প্রেসার আর ভলিউম এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। তোমরা জানতা যে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে প্রেসার আর ভলিউম এই দুইটার গুণফল কিন্তু কি হবে, কনস্ট্যান্ট হবে। তো কনস্ট্যান্ট এখানে যেহেতু ইয়া ব্যবহার করা হয়েছে, এ যেহেতু অনেকটা নাম আছে, আমি ডাইরেক্ট কনস্ট্যান্টই লিখতেছি। ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট হলে প্রেসার আর ভলিউম কিন্তু কনস্ট্যান্ট। তাই তুমি যখনই এই ইকুয়েশন থেকে প্রেসারটা বাড়াবা, ভলিউম কমে যাবে এবং গুণফলটাকে তারা সেম রাখবে। তাহলে আমাদের এনার্জি যেটা, সেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ছাড়া আর কোনো রাশির উপরে এনার্জিটা ডিপেন্ডেন্ট না। এটা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, যে যদিও ইকুয়েশন এরকম পিভি আসতেছে, কিন্তু প্রেসার আর ভলিউমের উপর কিন্তু আমাদের এনার্জি ডিপেন্ড করে না। এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তুমি যদি এনার্জি বাড়াইতে চাও, তোমাকে টেম্পারেচার বাড়াইতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই এনার্জি বাড়ানোর। ঠিক আছে, তাহলে এতটুকু হইলো আমাদের প্রথম থিওরি। থিওরির পরে এখন আমরা এখানে একটা অঙ্কতে যাব। থিওরিটা একটু ক্লিয়ার কিনা আমাকে জানাইতে হবে, তাহলে আমি অঙ্কের দিকে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে দেখো কি বলা আছে, যে 27°C তাপমাত্রায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের 4টা জিনিস বের করতে হবে। মোট শক্তি কত, গড় শক্তি কত, রৈখিক গতিশক্তি কত, আর কৌণিক গতিশক্তি কত। তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন আমরা প্রথম বের করে নিই। একটা জিনিস হলো তার টেম্পারেচারটা কত। টেম্পারেচারটা কত, 27 প্লাস 273, দ্যাট ইজ 300 কেলভিন। এটা আমাদের জানা হয়ে গেল। তার মোল সংখ্যাটা আমরা বের করতে পারবো। মোল সংখ্যা কত আসবে, আমরা জানি মোল সংখ্যার একটা ফর্মুলা আছে, ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তো আমাদের ভরটা কত, 14 গ্রাম। নাইট্রোজেন গ্যাসের জন্য আণবিক ভর কত, নাইট্রোজেন গ্যাসের হচ্ছে 14 দুগুণে 28। ঠিক আছে, 28। তাহলে এখানে কত আসে, আমাদের কাছে কিন্তু হাফ মোল গ্যাস আছে। তার সাথে সাথে আর কি কিছু বলা আছে, হ্যাঁ নাইট্রোজেন বলা আছে। তো নাইট্রোজেন যেহেতু একটা দ্বিপারমাণবিক গ্যাস, তাই তার এফ এর ভ্যালুটা হবে কত, এফ এর ভ্যালু হবে 5। তার মধ্যে আবার দুইটা কম্পোনেন্ট, একটা হলো আমাদের রৈখিকের জন্য, আর একটা হলো তার কৌণিকের জন্য। তো রৈখিকটাকে আমরা ট্রানজিশনাল এটা হিসেবে 3 লিখি,
আর কৌণিকটাকে আমরা রোটেশনাল সেই হিসাবে আর দিয়ে প্রকাশ করি আর কি। তো রোটেশনের ভিতর আছে দুইটা, ট্রানজিশনের আছে তিনটা। কোন জায়গায় দেখছি? এই জায়গায় দেখছি। এই যে দ্বিপারমাণবিকে রৈখিক আছে কয়টা? তিনটা, আর কৌণিক আছে কয়টা? দুইটা। তো এই ইনফরমেশন গুলা আমরা এখান থেকে বের করে আনলাম। ভালো কথা। এখন দেখি 1 নম্বরে কি জিজ্ঞেস করা হয়েছে। এইখানে 1 নম্বরে জিজ্ঞেস করা হলো আমাদের যে মোট শক্তিটা কত। তো মোট শক্তির জন্য আমরা ফর্মুলা জানি যে ই এটা সমান সমান হয়েছে F/2 N আর T। তো এখন ভ্যালুগুলো বসালেই হবে। F এর ভ্যালু কত? 5, নিচে আসবে 2, N এর ভ্যালু কত? ওই যে হাফ, তারপরে আর হয়েছে 8.314, এটা আমরা সবাই জানি। তারপরে টি এর ভ্যালু কত? একটু আগে বের করছি, সেটা হলো কত? 300। তো এটাকে যখন আমরা হিসাব করব, হিসাব করলে জুলে একটা অ্যান্সার পেয়ে যাব, সেটা হবে আমাদের মোট শক্তি। তো মোট শক্তি বোঝানোর জন্য আমি এখানে টোটাল লিখে রাখলাম। এরপরেরটা আমাদের বের করতে হবে গড় শক্তি। তো গড় শক্তি মানে মনে আছে কিনা? গড় শক্তি মানে কিন্তু একটা অণুর শক্তি, ঠিক আছে? তো ই গড় শক্তি বোঝানোর জন্য আমরা এরকম একটা বার চিহ্ন ব্যবহার করি, ই বার। তো ই বারটা কত আসবে? সেটা কিন্তু F/2 KT চলে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু এন এর কোনো ব্যাপার থাকবে না, জাস্ট K ইন্টু টি, একটু কি থাকবে। এফ মানে কত এখানে? এফ মানে হলো আমাদের 5, নিচে থাকবে 2, কে মানে হচ্ছে 1.38 10 টু দি পাওয়ার মাইনাস 23, আর টেম্পারেচার সেটা মানে হলো 300। সেখানেও ভ্যালু বসালে আমরা জুলে কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাব, সেটা হবে আমাদের একটা অণুর গতিশক্তি বা মোট গতিশক্তি। খেয়াল রাখিও, একটা অণুর গতিশক্তি বলুক, গড় গতিশক্তি বলুক, দুই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি? সেম, কারণ দুইটা আসলে একই জিনিসকে মিন করতেছে। আচ্ছা, এরপরে 3 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে কি আমাদের রৈখিক গতিশক্তিটা কত, ঠিক আছে? এখন একটু খেয়াল করিও, রৈখিক গতিশক্তি যখন নিব তখন শুধুমাত্র আমার কাদেরকে নিতে হবে? তখন কিন্তু আমার শুধুমাত্র এই যে তিনজন আছে, মানে দ্বিপারমাণবিকের যদি আমি দেখাই, এই যে তিনজন আছে শুধুমাত্র এই তিনজনকে নিতে হবে। তো এই তিনজনকে নিলে এই তিনজন স্বাধীনতার মাত্রা কন্ট্রিবিউট করে কয়টা? 3টা। তাহলে সেই 3টা বসালেই হয়ে যাবে, কারণ আমরা তো দেখছিলাম যে আমাদের প্রতিটা স্বাধীনতার মাত্রা পিছু শক্তি কত থাকে? কেটি। রৈখিকের জন্য যেহেতু স্বাধীনতার মাত্রা 3টে আসতেছে, তাহলে 3/2 কেটি করলেই হয়। তাহলে সব জায়গায় আমাদের কি আসবে? 3 করে আসবে। তাহলে ফাইনাল ফর্মুলাতে এফ এর ভ্যালু 3 বসালেই আমাদের রৈখিক গতিশক্তিটা আমরা পেয়ে যাব। তো রৈখিক গতিশক্তি যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এভাবে লিখবো যে ই ট্রানজিশনাল সেটা সমান সমান কত আসবে? সেটা সমান সমান আসে স্বাধীনতার মাত্রা হলো 3 ডিভাইডেড বাই 2, তারপরে মোল সংখ্যা কত? হাফ, তারপরে আর এর ভ্যালু হলো 8.314 ইন্টু টেম্পারেচার হলো 300 এত জুল। এটা হলো আমাদের রৈখিক। রৈখিকের পরে কৌণিক যদি জিজ্ঞেস করে তাহলে স্বাধীনতার মাত্রায় জাস্ট আমাদের এখানে কত বসাতে হবে? 2 বসায় দিতে হবে, তাহলেই কাজ শেষ। আমি এখানে একটু বসায় রাখি যাতে তোমাদের রিভিশন দিতে একটু সুবিধা হয়। ই ট্রানজিশনাল মানে রোটেশনাল সেটা আসবে কত? 2/2 ইন্টু হাফ ইন্টু 8.314 ইন্টু 300 এত জুল। তো এই দুইটা জিনিস হয়তো আমাদের জন্য একটু নতুন, বাকিগুলো আমরা আগে থেকেই জানতাম। তার মধ্যে ওই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট যে গতিশক্তি আর রৈখিক গতিশক্তি, এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট যে গড় গতিশক্তি আর একটা অণুর গতিশক্তি এই দুইটা সেম জিনিস, ঠিক আছে? তো এই অঙ্কটাতে কি কোনো প্রবলেম আছে আর? আচ্ছা, আশা করি নাই কিছু। তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। সেকেন্ড যে অঙ্কটা দেখো, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে তাপমাত্রা 50°C পরিবর্তন করলে 1 মোল গ্যাসের গতিশক্তি কতটুকু পরিবর্তন হবে? তো এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক। আমি এখানে অঙ্কটা করে ফেলতেছি সরাসরি। যে আমার প্রথমে মনে করো টেম্পারেচার হচ্ছে T1, ঠিক আছে? প্রথমে টেম্পারেচার হচ্ছে T1। তো এই জায়গায় আমার গতিশক্তি কত হবে? F/2, তারপরে কত? nRT। তাহলে n আর এখানে কত আসবে? T1 আসবে। এরপরে মনে করো আমাদের টেম্পারেচার হলো T2, তাহলে সেক্ষেত্রে আমাদের শক্তিটা কত আসবে? E2 F/2 nRT2 এরকম আসবে। তা আমরা যদি শক্তির ডিফারেন্স বের করতে চাই, ডেল্টা ই, এটা সমান কি আসবে? E2 মাইনাস E1। তো খেয়াল করলেই দেখতে পাবা আমাদের F/2 nR এই পার্টটা কিন্তু কমন আসে, আর এখানে আমাদের ব্র্যাকেটের ভেতর থাকে T2 মাইনাস T1। সো আমাদের টেম্পারেচার, আমাদের যে ফর্মুলাটা দাঁড়ায় ফাইনালি সেটা হচ্ছে F/2 nR ডেল্টা টি। তাহলে টেম্পারেচারের ডিফারেন্স যদি আমরা কখনো জানি তাহলে F/2 nR ডেল্টা টি এই ফর্মুলা দিয়ে আমরা সরাসরি গতিশক্তির পরিবর্তনটা হিসাব করে ফেলতে পারবো। খেয়াল করি এখানে গতিশক্তি বলুক আর মোট শক্তি বলুক কথাটা কিন্তু সেম। হ্যাঁ, গতিশক্তি বলুক মোট শক্তি বলুক কথা সেম। কেন? কারণ আমাদের গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোট শক্তি যা গতিশক্তি তা, গতিশক্তি ছাড়া এখানে আর কোনো কিছুর কম্পোনেন্ট কিন্তু নাই, সেই কারণে আমরা এটা লিখতে পারি। ওকে, সো এখন এখানে যদি ভ্যালু বসাই আমাদের কোন ধরনের গ্যাস সেটা কিন্তু বলে নাই, তাহলে আমি এখানে বলে দেই যে গ্যাস মেনশন না করলে বাই ডিফল্ট এফ এর ভ্যালু 3 ধরবা। আচ্ছা, তো এখানেও যেহেতু গ্যাসটা মেনশন করে নাই তাহলে আমরা বাই ডিফল্ট এফ এর ভ্যালু কত ধরবো? 3। এখানে বসবে 3/2। মোল সংখ্যা দেখো বলে দিয়েছিল
আচ্ছা আমি বলতে থাকি, যাই হোক। তো আমরা যেটা বলতেছিলাম যে E1 আর E2 এই দুটো তো আমরা হিসাব করলাম, F/2 nRT1 আর F/2 nRT2। এখন আমাদের গতিশক্তির পরিবর্তন যদি মাপতে হয় সেটা কি হবে? সেটা হবে ডেল্টা E। তো ডেল্টা E মানে কি আসবে? E2 - E1। তো E2 - E1 যখন করব তখন দেখতেছি আমাদের দুইটা যে রাশি, সেই দুইটা রাশিতে কিন্তু F/2 n আর এটা কিন্তু কমন আছে। তো F/2 n আর এটা কমন নিলে T2 - T1 থাকে ভিতরে। তো টেম্পারেচারের ডিফারেন্সকে আমি ডেল্টা T দ্বারা লিখলাম। তাহলে কখনো আমাকে যদি এনার্জি ডিফারেন্স বের করতে বলে, আমি সরাসরি কি লিখবো? F/2 n আর ডেল্টা টি। এভাবে লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। সো এখন ভ্যালুগুলো বসানো বাকি, শুধুমাত্র ভ্যালুটা কি আছে খেয়াল করো, কোন ধরনের গ্যাস সেটা কিন্তু বলে নাই। তো আমি এখানে লিখে রাখলাম সেটা, যে গ্যাস যদি আমাদেরকে মেনশন না করে তাহলে এফ এর ভ্যালু বাই ডিফল্ট আমরা কত ধরে নিব? 3 ধরে নিব। তাহলে এখানে আমরা বসাবো 3, নিচে থাকবে 2, এন এর ভ্যালু কত? 1 মোল বলে দিছে। এটার আর এর ভ্যালু হয়েছে 8.314। আর টেম্পারেচারের গ্যাপটা কত? টেম্পারেচার পরিবর্তন হয়েছে 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি আর 50 ক্যালভিন যেহেতু সেম পরিবর্তনের ক্ষেত্রে, তাই আমরা এরকম বসাই দিতে পারি। তো এখান থেকে আমরা হিসাব করব, হিসাব করলে পরে জুল একটা অ্যান্সার পেয়ে যাব। এটা হবে আমাদের উত্তরটা, ঠিক আছে? তাহলে টেম্পারেচারের চেঞ্জ এর জন্য গতিশক্তির চেঞ্জ কি হবে সেটার জন্য আমাদের এরকম একটা শর্টকাট ফর্মুলা আছে, এটা আমরা একটু মনে রাখবো। মানে একদমই সেম ফর্মুলা, জাস্ট টি এর জায়গায় ডেল্টা টি বসাইতে হবে, এতটুকুই। আচ্ছা, তো এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, এই দুটো অঙ্কের মাধ্যমে আমরা গতিশক্তির যে পার্টটুকু আছে সেই পার্টটুকু কমপ্লিট করে ফেললাম। গতিশক্তি নিয়ে আমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র একটা জায়গাতেই প্রবলেম হইতো, সেটা হলো গ্যাসের একটা অণুর গতিশক্তি আর গড় গতিশক্তি, এই দুইটা নিয়ে একটু কনফিউশন বাড়তো। তো এই দুইটা আমাদের একটু ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা ধরতে পারি আমাদের মোটামুটি ওই ব্যাপারটা ক্লিয়ার আছে। ওকে, এবার গ্যাসের যে বেগ, সেই বেগ নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। তো একটা অণু যদি থাকে আমাদের কাছে, যে নর্মাল যে পার্টিকেল গুলো আছে, বড় বড় গাড়ি ধরি, মানুষ ধরি, সেগুলোর ক্ষেত্রে আমাদের সব পুরো জিনিসটা মিলে একদিক বরাবর যায়। সেক্ষেত্রে আমরা একটা বেগ বললেই হয়ে যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে পুরো জিনিসটা কিন্তু একদিক বরাবর যায় না। দেখা যায় কি, আমাদের প্রতিটা অণু তাদের নিজস্ব আলাদা আলাদা বেগে বিভিন্ন দিকে ছুটতে থাকে। তো সেই কারণে আমরা একটু আগে যে কথাটা মেনশন করছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, সেখান থেকে দেখা যায় যে সিআরএমএস ভেলোসিটিটা গ্যাসের ভেলোসিটিকে প্রেডিক্ট করার জন্য সবচেয়ে বেস্ট রাশি। এখন এই সিআরএমএসটা বের করার আগে মানুষে প্রথমে অ্যাভারেজ করে দেখছিল, যেটা তার সবচেয়ে কমন ট্রেট। মানে কিছু পাইলেই আমরা চেষ্টা করি কি, অনেকগুলো যখন ভেরিয়েশন থাকে তখন তাদের অ্যাভারেজ করে দেখার চেষ্টা করি যে সেটা দিয়ে কাজ হয় কিনা। তো অ্যাভারেজ করে একটা ফর্মুলা পাইছিল, সেটা এক্সপেরিমেন্ট করে দেখছে, কাজ হয় নাই। আর এখানে একটা সিপি লেখা আছে। সিপিটা মানে হলো সর্বাধিক সম্ভাব্য বেগ। এটার মিনিংকে আমি একটু পরে বলতেছি, তার আগে আমি তিনটার একটু ফর্মুলাটা লিখে দিই, ঠিক আছে? তো ফর্মুলাগুলো কি? প্রথমে হচ্ছে সিআরএমএস, এটার ফর্মুলা আমাদের সবচেয়ে পরিচিত। এটা হলো 3RT ডিভাইডেড বাই এম। এরকম একটা ফর্মুলা আছে, তার সাথে এটার আরো একটা ফর্মুলা আছে, সেটা একটু মনে রাখতে হবে। সেটা হলো 3P/ρ, ঠিক আছে? এখান থেকে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 3P ডিভাইডেড বাই ρ। রো মানে হলো ঘনত্ব আর পি মানে হলো প্রেসার। আশা করি এতটুকু আমরা জানি। এটা হলো আমাদের আরএমএস ভেলোসিটি বের করার ফর্মুলা। এরপরে অ্যাভারেজ যেটা, সেটার জন্য ফর্মুলাটা হলো 8RT/πm। ঠিক আছে? মানে মোটামুটি ফর্মুলা সেমই, কনস্ট্যান্ট গুলো একটু চেঞ্জ হয়। 8RT ডিভাইডেড বাই পাই এম। এখানে কনস্ট্যান্টটা কি ছিল? 3, আর এখানে হচ্ছে 8/π। তো কনস্ট্যান্টটা চেঞ্জ হয়, বাকি বেসিক যেই জায়গাগুলো ওগুলো কিন্তু মোটামুটি সেমই থাকে। তো অ্যাভারেজ ভেলোসিটির জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। আর আরেকটা হচ্ছে আমাদের প্রবাবল ভেলোসিটি। প্রবাবল ভেলোসিটির জন্য ফর্মুলাটা হচ্ছে এরকম, 2RT ডিভাইডেড বাই এম। ওকে, এইরকম একটা রাশি আসে। ওকে, তো এখন আরএমএস ভেলোসিটি তো আমরা বুঝি, মূল গড় বর্গবেগ, সবগুলা অণুর আলাদা আলাদা বেগ নিতে হবে, সেগুলোকে স্কোয়ার করতে হবে, যোগ করে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবো সেটা হবে আমাদের আরএমএস ভেলোসিটি। এভারেজটাও আমরা মোটামুটি বুঝি, সবগুলো অণুর বেগ নিতে হবে, এভারেজ করতে হবে, এভারেজ করে বিয়োগ করে ভাগ করে দিতে হবে অণুর সংখ্যা দ্বারা। তাহলে যেটা আসবে সেটাই আমাদের কি? গড় বেগ। এখন এই যে মোস্ট প্রবাবল, এইটা কি আসলে? মোস্ট প্রবাবলটা হয়েছে, মনে করো তোমার কাছে 100টা অণু আছে গ্যাসের। তো 100টা অণুর 100 ধরনের বেগ থাকবে। কোনোটা ডান দিকে 100, কোনোটা বাম দিকে 600, কোনোটা উপরের দিকে 300, কোনোটা ডান আর বামের কোনাকুনি বরাবর 400-তে যাচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের বেগ কি তাদের থাকতে পারবে? তো সেটা আমি লিখে দিলাম যে 100 ধরনের বেগ, 100 টাইপের বেগ আছে আমাদের। সেটা কিসের বেসিসে? মান আর ডিরেকশনের বেসিসে, ঠিক আছে? তো এখন আমি যদি ওই 100টা থেকে দৈবিকভাবে তোমরা কোথায় পড়তো? সম্ভাবনায় পড়তো। দৈবিকভাবে যদি যে কোনো একটা অণুকে আমি বাছাই করি, মানে একটা অণুকে আমি কি করলাম, জাস্ট র্যান্ডমলি বাছাই করে দেখলাম যে তার বেগটা কত, সেই বেগটা এই সিপি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, ঠিক আছে? তাহলে সিপি দ্বারা কি বোঝায়? একটা অণুকে যদি আমরা র্যান্ডমলি বাছাই করি, তাহলে সেটার বেগ কত হওয়া উচিত, কত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, সেটা হচ্ছে আমাদের সিপি, ঠিক আছে? সিপি ব্যাপারটা কি বোঝা গেছে? সিপি জিনিস দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি ধরে নিতেছি তোমাদের জানা আছে এটা। তাহলে সিপি মানে কি? √/10^-8
2RT/m, এটা দ্বারা কি বোঝাবে, আমি যদি র্যান্ডমলি একটা অণুকে বাছাই করি তাহলে সেই অণুর বেগ কত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, এই সিপি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, এটা দ্বারা আমরা সিপি বুঝাবো। এখন গ্যাসের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বের করতে দিতে পারে, 3 ক্ষেত্রে 3টা, সেগুলো আমাদের একটু দেখতে হবে। আর একটু খেয়াল রাখিও, এই সিআরএমএস এ আমি একটু পরে আবার ফেরত আসবো, তো সেটা আমি একটু পরে বলতেছি, তার আগে আমরা এই অঙ্কগুলো একটু করে আসি। প্রথমটাই কি বলা আছে দেখো, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 74 গ্রাম নাইট্রোজেন গ্যাসের সিআরএমএস ভেলোসিটি কত, এভারেজ ভেলোসিটি কত, আর সিপিটা কত, মানে মোস্ট প্রবাবলটা কত। তো এটা সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলার একটা অঙ্ক, জাস্ট এখানে কিভাবে বসাইতে হয় আর একটা নতুন জিনিস আছে সেটা বলার জন্য আমি অঙ্কটা নিছি। তো প্রথমেই দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদের এখানে টেম্পারেচারটা দেওয়া আছে, সেটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তো একটু আগে আমরা এটা কনভার্ট করছিলাম, 300 কেলভিন আছে। তারপরে এন এখনো কত আছে, 14 গ্রামই আছে নাইট্রোজেন গ্যাস, তাহলে এখানে কত আছে, হাফ মোল আমাদের গ্যাস আছে। আচ্ছা, আর নাইট্রোজেন দ্বিপারমাণবিক, কিন্তু খেয়াল করো আমাদের এই যে আরএমএস ভেলোসিটির যে ফর্মুলা বা এভারেজ মানে ভেলোসিটির যে ফর্মুলা, সেখানে কিন্তু কোনো জায়গায় আমাদের ওই স্বাধীনতার মাত্রার কোনো কথাবার্তা নাই। কারণ এটা বলতেই আমরা কি বুঝাই, ট্রানজিশনাল বেগটা বুঝাই। তো ট্রানজিশনাল বেগের ভিতরে ঘূর্ণনের কোনো কথাবার্তা কিন্তু আসার কথাও না, তো সেটা কিন্তু আসেও না, তাই আমাদের ওইটার মাথায় রাখতে হবে না। তো এখন আমরা দেখি কি কি বের করা যায়। প্রথমে আমরা সিআরএমএস টা বের করি, আরএমএস এর জন্য জাস্ট ফর্মুলা বসাতে হবে, তাহলেই কাজ শেষ। তো ফর্মুলা আমরা বসাই দিই, প্রথমে বসবে 3, আর এর ভ্যালু হলো 8.314, টেম্পারেচারের ভ্যালু কত, 300। এখন নিচেরটা হচ্ছে আমাদের জন্য একটু ট্রিকি, তাই আমরা এটা একটু মনে রাখবো। নাইট্রোজেন গ্যাস যেহেতু, তার এখানে বসার কথা কত, 28, কিন্তু সবকিছু কিন্তু আমাদের এসআইতে নিতে হবে। এই 28টা কিন্তু কিসে বলা থাকে, গ্রামে মেনশন করা থাকে। গ্রামে থাকলে কিন্তু আমাদের হবে না, তাই কেজিতে নেওয়ার জন্য আমরা 10⁻³ দ্বারা এখানে অবশ্যই গুণ করব। গুণ না করলে কিন্তু এখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, তাহলে গুণ করতেই হবে, এটা আমাদের একটু মাথায় রাখি হয়, এটা বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে, তো সেটা করা যাবে না। তো এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা, ভ্যালুটা অবশ্যই মিটার পার সেকেন্ডে আসবে, এবং সেটাই হবে আমাদের কি, আরএমএস ভেলোসিটির অ্যান্সার। এবার আমি যদি এভারেজটা বের করতে চাই, এভারেজ বের করার জন্য আমার কি করতে হবে, একই জিনিস, জাস্ট ফর্মুলাটা একটু আলাদা আর কি, বাকি সব তো সেম। তাহলে এখানে বসবে 8.314, টেম্পারেচার হলো কত, 300, ডিভাইডেড বাই পাই, পাই এর ভ্যালু আমরা জানি 3.1416, আর এম এর ভ্যালু কত, 28 × 10⁻³ যথারীতি আগের মতন আমরা কি করলাম, বসাই নিলাম। সো এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা, অ্যান্সারটা অবশ্যই কিসে আসবে, মিটার পার সেকেন্ডে আসবে, এবং সেটা হবে আমাদের এভারেজের অ্যান্সার। ঠিক সেম ভাবে তুমি মোস্ট প্রবাবলটা বের করে নিতে পারবা, জাস্ট ফর্মুলাতে বসাবা, বসাইলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে, সেটাও আমাদের মিটার পার সেকেন্ডে আসবে। এটা ছিল আমাদের এই 27 নম্বর অঙ্কটা। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা 3 ধরনের বেগের কথা বলতে পারি, কোন 3 ধরনের সেটা আমরা একটু জেনে রাখলাম এখান থেকে। ওকে, তাহলে এখন আমরা পরের অঙ্কটায় যেতে পারি। পরের অঙ্কটায় দেখো কি বলা আছে, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কত চাপে, 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সেটার ঘনত্ব হচ্ছে 1.98 কেজি পার মিটার কিউব। এখন সমচাপে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাস অণুর মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ মানে কি, আরএমএস ভেলোসিটি, সেটা বের করতে হবে। তাহলে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, খেয়াল করিও, দুইটা জিনিস বের করতে হবে। একটা হলো আরএমএস ভেলোসিটি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরেকটা বের করতে হবে আমাদের আরএমএস ভেলোসিটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, তারপরে আমরা ইনফরমেশন জানি যে আমাদের গ্যাসটা হলো কার্বন ডাই অক্সাইড, সেই গ্যাসের ঘনত্ব হলো কত, 1.98 কেজি পার মিটার কিউব। এখন তোমরা 9-10-এ পড়ে আসছিলা যে আমাদের গ্যাসের ঘনত্ব যেটা সেটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার চেঞ্জ করলে ঘনত্বটা চেঞ্জ হয়। তো এইটা কোন টেম্পারেচারে বলা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাই আমরা এখানে একটু মেনশন করে রাখি যে আমাদের এই জিনিসটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, এটা কোথায়, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি কন্টিনিউ করি। এখানে আছে কি 1.98 কেজি পার মিটার কিউব, এই জিনিসটা দেওয়া আছে। এখন তুমি জানো যে তোমার আরএমএস ভেলোসিটির যে ফর্মুলা সিআরএস, এটা মানে হইছে 3RT ডিভাইডেড বাই এম, সেটার উপর √। একটু খেয়াল করো, তোমার এখানে লাগতেছে কোন দুইটা জিনিস, লাগতেছে তোমার টেম্পারেচারের ভ্যালুটা কত, আর লাগতেছে এই যে এম এর ভ্যালুটা কত, ঠিক না? এই দুইটা জিনিস জানলেই কাজ হয়ে যায়। এখন আমরা যে দুইটা কেসে বের করতে চাই, দুটোটা কেসের জন্য আমার কিন্তু টেম্পারেচার জানা আছে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস যেহেতু, তার মোলার ভর কিন্তু আমরা জানি, মোলার ভরটা কত, 44 গ্রাম পার মোল, এটাও কিন্তু আমাদের জানা আছে। তাহলে আমরা কিন্তু জাস্ট এই ফর্মুলা দিয়েই দুইটা ভেলোসিটি বের করে ফেলতে পারবো। কিন্তু তারপরও কোশ্চেনে যেহেতু ঘনত্বের কথাটা বলছে, আমরা চেষ্টা করব ঘনত্বের কথাটা একটু ফর্মুলার ভিতরে আনার, ঠিক আছে? সেই কারণে আমরা আরএমএস ভেলোসিটির অন্য যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করব, ঠিক আছে? অন্য যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করব। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো √3p/ρ, 3p/ρ, সেটার উপর বসবে √। ভালো কথা। তাহলে এখানে বসালাম আমরা 3,
এখানে পি এর ভ্যালু কত দেখো, পি এর ভ্যালু হচ্ছে 10⁵ তো 10⁵ আমরা বসাই দিলাম। আর ঘনত্ব কত, ঘনত্ব হলো 1.98। এটাকে যখন আমরা রুট করব, রুট করলে পরে আমরা এখানে একটা অ্যান্সার পেয়ে যাব, সেটা হবে আমাদের মিটার পার সেকেন্ডে সিআরএমএস ভেলোসিটি। অবশ্যই কত টেম্পারেচারে, 0°C। তো এখন 30 তে কত সেটা আমরা বের করতে চাই, ঠিক আছে। তো 30 তে বের করার জন্য আমরা এই ভেলোসিটিটাকে ব্যবহার করি, ঠিক আছে। 30 তে ব্যবহার করার জন্য আমরা কি করব, এখানে যে ভেলোসিটি আছে সেটাকেই ব্যবহার করতে চাই। তো ব্যবহার করার জন্য আমি এইরকম একটা ইকুয়েশন ইউজ করতেছি, দেখো এটা বুঝো কিনা, যে সিআরএমএস ডিভাইডেড বাই সিআরএমএস প্রাইম, এটা সমান সমান √T/T প্রাইম। এই জিনিসটা কোন জায়গা থেকে আসলো সেটা যদি আমি বলতে চাই, এখন আমি এখানে একটু ফেরত যাচ্ছি, এই জায়গাটা থেকে একটু খেয়াল করো। এখান থেকে বলা যায় না আমাদের আরএমএস ভেলোসিটি যেটা, সেটা √T এর সাথে সমানুপাতিক যদি আমাদের গ্যাসটা সেম হয়। তো এই জায়গা থেকে কিন্তু আমরা ইকুয়েশন ফর্ম করতে পারি যে C1/C2 দুইটা আরএমএস ভেলোসিটি, এটা সমান সমান আসে √T1 ডিভাইডেড বাই √T2। এইরকম একটা ফর্মুলা কিন্তু আমরা এখান থেকে কনস্ট্রাক্ট করতে পারি। তো এই ফর্মুলাটা আমি এখানে ব্যবহার করলাম, এবং সিআরএমএস ভেলোসিটিতে এখন যেমন একবার ফিরলাম, একটু পরে আমি আরেকবার ফিরবো, ঠিক আছে। ওকে, সো এখন আমরা ফর্মুলাতে যেতে পারি। এইখানে যেটা আমরা করতেছিলাম এরকম আমরা এখন লিখলাম, লেখার পরে আমরা বের করতে চাই কোনটা, আমরা বের করতে চাই সিআরএমএস প্রাইমটা। সো আরএমএস প্রাইম এটা সমান সমান চলে আসবে কি √T'/T ইন্টু সি আরএমএস। তো T'/T এটা আমরা জানি, টি প্রাইমটা কত, 30°C। তো 30°C ক্যালভিনে কত আসবে, 303। 0° মানে কত, 273 ইন্টু এইখানের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। তো বসাইলে পরে আমরা মিটার পার সেকেন্ডে আরেকটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা হবে আমাদের 30°C তাপমাত্রায় আরএমএস ভেলোসিটির মান, ঠিক আছে। আর এটা হলো 10°C তাপমাত্রায়। ওকে, আমি একটু পুরো জিনিসটাকে সামারাইজ করতেছি, কি করলাম আমি এখানে। প্রথম কথা হলো এইটাকে তুমি সরাসরি টেম্পারেচার দিয়ে করতে পারতা, কোনো অসুবিধা নাই। তবে তুমি যে সলভগুলো দেখবা সেই সলভগুলোতে দেখবা যেই ঘনত্বের যে টার্মগুলো আছে আর প্রেসারের যে টার্মগুলো আছে সেগুলোকে ওরা একটু ইউজ করার চেষ্টা করে। তো ইউজ করার জন্য ওরা এই পদ্ধতিটা ফলো করে। ইউজ করার জন্য ওরা প্রথমে কি করে, এই যে সিআরএমএস সেই জিনিসটাতে প্রেসারের যে ইকুয়েশন আছে সেটা ব্যবহার করে রেজাল্টটা পায়। এবং এই জিনিসটাকে যাতে আমরা পরেরটাতেও নিতে পারি সে কারণে এইটাকে ইউজ করে সেকেন্ডটাকে বের করে। কারণ কথা হলো এইভাবে না করে আমি যদি সরাসরি টেম্পারেচার দিয়ে করে ফেলতাম তাহলে কি কোনো সমস্যা হইতো, কোনো সমস্যা হইতো না, জাস্ট রেজাল্ট একটু ভ্যারি করতো, তবে ওটাতে কাটার কোনো চান্স নেই, ঠিক আছে। দুইটাই সঠিক ফর্মুলা, তো ওভাবে করলেও হবে। আমি কমপ্লিকেটেডটা দেখাই দিলাম, সহজটা তোমরা নিজেই পারবা, প্রথমে বলে দিছি। আচ্ছা, তাহলে এই অঙ্কটাও আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের দুইটা জিনিস অলরেডি শেষ, একটা হলো আমাদের গ্যাসের অণুর গতিশক্তি আর একটা হলো তার গতিবেগ। এখন আমরা এটা দেখি, মানে নর্মাল যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি শেষ। এখন আমরা গ্যাস ল গুলাতে আসবো, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়ি, তারপরে তাপগতিবিদ্যাতে পড়ি আর এই চ্যাপ্টারেও পড়ি। তো গ্যাস ল গুলার ভিতর প্রথমেই তোমরা জানো যে মেইন 4টা ল আছে। মেইন 4টা লর মধ্যে প্রথমটা হচ্ছে কার সূত্র, আমাদের বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রটা আমাদেরকে কি বলে, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। কখন কনস্ট্যান্ট থাকবে, যদি আমাদের দুইটা শর্ত ফুলফিল হয়। দুইটা শর্ত হলো আমাদের এন এবং টেম্পারেচার। এন মানে হলো মোল সংখ্যা আর টেম্পারেচার মানে হলো কি, তাপমাত্রা। এই দুইটা যদি কনস্ট্যান্ট থাকে তখন প্রেসার আর ভলিউমের গুণফল যেটা সেটাও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এরপরে আমাদের আছে চাপীয় সূত্র, বা আরেকটা কি জানি আছে ভুলে গেছি, যাই হোক আমি র্যান্ডমলি লিখে যাচ্ছি, নামগুলো পরে জানলেও হবে। একটা হলো V/T, এটা হলো কনস্ট্যান্ট। এটার জন্য আমাদের শর্তগুলো কি, শর্তগুলো হলো আমি এখানে লিখে রাখি। প্রথম শর্তটা হচ্ছে এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকতে হবে। 2 নাম্বার হলো ভর কনস্ট্যান্ট থাকতে হবে, ভর বাড়ানো যাবে না। মানে অণুর সংখ্যা আগে যা থাকবে এখন কি থাকবে, পরে তা থাকতে হবে, তারপরে যাই এই ফর্মুলাটা ভ্যালিড হবে। 3 নাম্বার যেটা, সেটা আমাদের প্রেসারের সাথে টেম্পারেচারের সাথে সম্পর্কিত আর কি। এখন প্রেসারেরটা দেখলাম, একটু পরে কোনটা আসবে, এখানে তো ভলিউমেরটা দেখছি, এখন আমাদের টেম্পারেচারটা আসবে। তাহলে P/T এটা হবে কি আমাদের কনস্ট্যান্ট। এবং এটাও সত্য হবে কখন, যখন আমাদের ভলিউম আর মোল সংখ্যা এই দুটাকে আমরা কনস্ট্যান্ট এনশিওর করতে পারবো। আর 4 নাম্বারটা আমরা তেমন একটা দেখি না, 4 নাম্বারটাকে আমরা অ্যাভোগাড্রো সূত্র বলি। এটাকে সূত্র আকারে যদিও রাখা হয় না, তারপর আমরা রাখতেছি যাতে আমাদের কাছে সবকিছু লিস্টেড থাকে। সেটা হলো V/N, এটা হবে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। খেয়াল করিও, শুধুমাত্র এই জায়গাটাতে এসে আমরা নতুন নতুন গ্যাসকে অ্যালাউ করার সুযোগ দিচ্ছি, বাকি কোনোটাতেই আমরা কিন্তু নতুন কোনো গ্যাস অ্যালাউ করতে পারি নাই। তাহলে ওই যে 3টা আছে উপরে 3টা, সেই 3টাকে অবশ্যই অবশ্যই বদ্ধ পাত্রে করতে হবে, কারণ বদ্ধ পাত্রে না রাখলে গ্যাস কিন্তু বের হয়ে যাবে। আর নিচে যেটা, এটা কিন্তু বদ্ধ পাত্রে করতে হবে না, এখানে নতুন গ্যাস আমরা সাপ্লাই দিব, আবার গ্যাস বেরও করে নিতে পারবো, সেরকম দুইটা কেস থাকবে। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের যে দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকবে সেটা হলো প্রেসার এবং টেম্পারেচার। এই দুইটা কনস্ট্যান্ট রাখতে পারলেই আমরা এই দুইটাকে বলতে পারবো। এখন তোমরা জানো যে এই যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে কম্বাইন করা হয়, কম্বাইন করে আমাদের দুইটা ফর্মুলা আনে।
প্রথম যে ফর্মুলা সেটাকে আমরা কি বলি, সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রটা হলো এরকম যে P1 V1 বাই T1 এটা সমান সমান P2 V2 বাই T2। 2 নাম্বারটা হলো আমাদের আদর্শ গ্যাসের সূত্র, এটা সবচেয়ে কমন, সেটা হলো PV ইকুয়ালস টু nRT, সেটাও কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো থেকেই আসে। আর 3 নাম্বার যেটা, সেটা হলো এইটারই একটা মডিফাইড ভার্সন, জাস্ট এখানে অণুর মোল সংখ্যা আছে, তো আমরা মোল সংখ্যাটাকে বাদ দিয়া এখানে ঘনত্ব নিয়ে আসি। তো ঘনত্ব আনলে পরে আমাদের ফর্মুলাটা এরকম হয় যে PM এটা ইকুয়ালস টু রো আর টি। তো এখানে পিটা কি, পিটা অবশ্যই প্রেসার, এমটা হলো পারমাণবিক ভর বা আণবিক ভর, রোটা হলো তার ঘনত্ব, তাই এটাকে আমি একটু আলাদা রেখে রাখছি, রোটা হলো তার ঘনত্ব। আর আমরা জানি আর মানে কি, আর মানে হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি মানে হলো টেম্পারেচার। এই যে ফর্মুলাটা পাইলাম, এই ফর্মুলাটাকে ডিরাইভ করে আরো কয়েকটা ফর্মুলা বের করা হয়। তো সেই ফর্মুলাগুলো আমরা এখানে লিখে রাখি। প্রথম ফর্মুলাটা এখান থেকে খুব সহজেই বলা যায়, সেটা হচ্ছে আমাদের রো আর টি, এটা থাকবে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, রো আর টি কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার আর প্রেসারের যে গুণফল, ঘনত্ব আর টেম্পারেচারের যে গুণফল, এটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, 2 নাম্বারটা হলো আমাদের রো বাই পি, এইটা থাকবে কনস্ট্যান্ট। মানে এটা খুবই সহজ ব্যাপার, তুমি যদি প্রেসার বাড়াও, প্রেসার বাড়াইলে পরে তোমার ঘনত্ব বেড়ে যাবে না, তাহলে প্রেসার মনে করো ডাবল করলা, ঘনত্ব ডাবল করবা, তাহলে ভাগফলটা আলটিমেটলি কি থাকবে, সেমই থাকবে। তো এইরকম একটা জিনিস। আর এটাও মোটামুটি কমন সেন্স, টেম্পারেচার যদি বাড়াও তাহলে অনেক কি হবে, হালকা হালকা হয়ে যাবে, তখন ঘনত্বটা কমে যেতে হবে। মানে আমার এখানে কত ছিল, মনে করো 6 আছে, 6 আগে ছিল কত, 2 × 3, এখন তুমি কি করলা, 2 কে বাড়ায় 3 করে দিলা, তাহলে অবভিয়াসলি গুণফল যদি সেম রাখতে হয় 3 কে কমে কত হইতে হবে, 2 হইতে হবে। তাহলে একটা বাড়াইলে আর একটা কমে, অর্থাৎ এখানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে আর এখানে একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তারপরে এই দুইটাকে আমরা কি করি, আবার কম্বাইন করি, কম্বাইন করে পরে এখানে ফোর্থ আরেকটা ফর্মুলাকে আমরা লিস্ট করতে পারি। তো এই দুইজনকে যখন কম্বাইন করবা, কম্বাইন করলে তুমি এরকম একটা ফর্মুলা পাবা যে রো টি বাই পি, এইটা হবে আবার কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে রো ওয়ান টি ওয়ান বাই পি ওয়ান ইকুয়ালস টু হবে রো টি টি টু বাই রো টি টি টু বাই টি টু, এরকম একটা ফর্মুলা আসে। ঠিক আছে, তাহলে এই 4টা ফর্মুলা থাকে। এখন এই ফর্মুলাটার দিকে একটু নজর রেখে আমি কি করতে চাই, সিআরএমএস একটু ফেরত দিতে চাই। ঠিক আছে, তাহলে এই যে আমি সিআরএমএস একটু ফেরত আসলাম। এখন খেয়াল করো এখানে যে পি বাই রো যে টার্মটা আছে, এটা কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট থাকবে না। তাহলে আমি যদি এখান থেকে বলতে চাই যে 3টা জিনিস, সিআরএমএস এই ইকুয়েশন থেকে সমানুপাতিক রুট ওভার টি, এই ইকুয়েশন থেকে সিআরএমএস সমানুপাতিক রুট ওভার পি, আবার এই ইকুয়েশন থেকেই সিআরএমএস সমানুপাতিক 1/√ওভার রো, এই কথাগুলো যদি আমি বলতে চাই, তাহলে এর মধ্যে একটা সত্য হবে আর বাকিগুলা ভুল হবে। কোনটা সত্য, আমরা অবভিয়াসলি বুঝতেছি আমাদের টেম্পারেচারটা সত্য হবে, আর প্রেসার আর ঘনত্বের যে দুইটা আছে সেই দুইটা কিন্তু মিথ্যা হবে। কারণ তুমি যখন প্রেসারকে ডাবল করবা, আলটিমেটলি সমানুপাতিক সম্পর্কের কারণে তোমার ঘনত্ব ডাবল হয়ে যাবে, নর্মাল ব্যাপার, চাপ দিলে সেটা কি হয়ে যাবে, অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আলটিমেটলি ডাবল করলে এটাও ডাবল হবে, কাটাকাটি যায় আবার তারা কি থাকবে, সেম থাকবে। এটা কেন হচ্ছে, কারণ তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনো রাশি না। তাই আমাদের আরএমএস ভেলোসিটি যেটা, সেটা কিন্তু প্রেসার আর ঘনত্ব বাড়ায় কমে কোনোভাবেই চেঞ্জ করা যায় না, একমাত্র চেঞ্জ করার উপায় কি, তার টেম্পারেচারটা চেঞ্জ করা। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। আমাদের সিআরএমএস নিয়ে একটু কমপ্লিট হয়ে গেল আর কি, সিআরএমএস আর ফেরত আসতে হবে না আমাদের। আচ্ছা, এই ফর্মুলাগুলো ক্লিয়ার কিনা একটু দেখো, আমাকে আমাকে একটু জানাও, তাহলে আমি সামনের দিকে অঙ্কের ভিতরে চলে যেতে পারবো আর কি। আচ্ছা, যাই হোক, আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পারছো। এবার আমরা এই অঙ্কটা একটু করি, দেখো এখানে কি বলা আছে, যে একটা হ্রদের তলদেশ থেকে একটা বায়ুর বুদবুদ উপরে উঠে আসায় তার আয়তন দ্বিগুণ হয়ে যায়, হ্রদের গভীরতা কত। তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে খুব কমন, মানে সবসময় আসে। সেই কারণে আমরা কি করি, এইটার জন্য একটা শর্টকাট ফর্মুলা বের করে রাখি। তো শর্টকাটের আবার দুইটা ইয়া আছে, এইটার মানে কি বলো এটাকে, দুইটা ফর্ম আছে, তো সেই দুইটা ফর্মই আমাদের একটু জানতে হবে। তো প্রথমে আমাদের এখানে কি থাকে, পানি থাকে অনেকগুলা পুরো হ্রদ বরাবর। পানিটা আমি একটু এঁকে ফেলি, বেশি সময় লাগবে না। টিকেট, যাই হোক, আর আঁকার দরকার নাই, এরকমই থাক। হ্যাঁ, তো সেখানে কি হয়, আমরা যখন এই জায়গায় একটা বাবল মনে করো আমার কাছে আছে, ঠিক আছে, এখানে আমার কি আছে, একটা বাবল আছে। এই বাবলটা যতই ধীরে ধীরে নিচে যাবে, ততই তার উপর প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকবে না। প্রেসার কেন বাড়বে, কারণ আমরা জানি হ্রদের তলদেশে আমরা যত যাব উপরে পানির পরিমাণ তত বাড়বে, আর পানির একটা প্রেসার তার উপর প্রযুক্ত হবে। তো যখনই একটা জায়গায়, মানে এই যে বাবলটা আছে, সেই বাবলের ভিতর আমাদের যেহেতু মোল সংখ্যাটা কি আছে, কনস্ট্যান্ট আছে, এবং আমাদের এখানে বলে দিবে যে তোমার টেম্পারেচারটা কি আছে, কনস্ট্যান্ট আছে, মানে পুরা হ্রদের তলদেশ জুড়ে, মানে পুরা হ্রদের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় টেম্পারেচারও কি আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে বয়েলের সূত্রটা অবশ্যই খাটবে, কারণ এনআরটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পিভি
কনস্ট্যান্ট থাকে। তো আমরা যেহেতু প্রেসার বাড়াচ্ছি বয়েলের সূত্র অনুসারে আমাদের নিচে যখন যাবে তখন কিন্তু তার আয়তনটা কমে যাবে অনেক, ঠিক আছে? তো এখানে তার উল্টা প্রসেসটা বলা হয় কি আমাদের নিচে একটা বুদবুদ তৈরি হয়েছে, ঠিক আছে? পাহাড়ের নিজের তলদেশে একটা কি আছে, বুদবুদ আছে, সেটার আয়তন মনে করো ভি। একদম উপরে যখন চলে আসছে তখন সেটা আয়তনে 2 গুণ বেড়ে গেছে। তো আমরা ধরে নিলাম আয়তনে n গুণ বাড়ছে, তাহলে আয়তনটা কত হয়েছে এখন? nv হয়েছে। এটাকে মনে করো আমি ভি প্রাইম বললাম। তোমাকে জিজ্ঞেস করা হয় এই যে হ্রদটা আছে সেই হ্রদের যে গভীরতা, এই গভীরতাটা কত? এটা বের করার জন্য অবভিয়াসলি আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা বয়েলের সূত্রটা ইউজ করব। তাহলে আমরা বলবো P1 V1 ইকুয়ালস টু হবে P2 V2। এখন খেয়াল করি একটি কেসগুলা, যখন আমরা P1 নিতেছি এটা হলো আমার 1 নাম্বার কেস। 1 নম্বরে আমার প্রেসার কত? প্রথমত অ্যাটমসফিয়ারিক প্রেসারটা তো আছেই, কোন জায়গা থেকে? এই জায়গা থেকে অ্যাটমসফিয়ারিক প্রেসার আসে। তো যখনই সে নিচে যায় একটুখানি তখনই পানির জন্য প্রেসার অ্যাড হওয়া শুরু করে। তো যখন আমরা এইচ গভীরতায় যাব, আমরা জানি 9-10 এর সূত্র থেকে যে পানির এইচ গভীরতায় পানির জন্য যে চাপ সেটা আসে এইচ রো জি এর সমান, যেখানে রোটা হলো পানির ঘনত্ব, জি হলো 9.8 এবং এইচটা হলো কত গভীরতায় আমরা আছি সেটা। তাহলে এইটা হবে আমাদের P1 এই অবস্থাটাই। সেখানে আমাদের ভলিউম যেটা সেটা হলো আমাদের ভি। এবার আমি যখন P2 তে আসছি তখন দেখো একদম পানির উপরে উঠে গেছে। পানির উপরে উঠে গেলে এখানে একমাত্র কে আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাই আমরা এখানে শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বসালাম। এটা ছিল আমাদের প্রেসার, তার সাথে আমাদের বসাতে হবে ভলিউম। তো এখানে ভলিউমটা কত হয়েছে? ভি প্রাইম। ভি প্রাইম মানে কি? ভি প্রাইম মানে কিন্তু আলটিমেটলি এনভি। সো আমরা এখানে এন ভি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে পরবর্তী লাইনে আমাদের ভি আর ভি এই দুইটা বাদ করে যায়। বাদ করে গেলে আমরা এখান থেকে এখন এইচ এর একটা ইকুয়েশন বের করে আনতে পারবো, কারণ আমাদের আলটিমেটলি কিন্তু বের করতে হবে এইচ কত। ওকে, তো এইচ যদি বের করতে চাই তার ইকুয়েশনটা আসবে এরকম, এইচ ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিভাইডেড বাই রো ইন্টু জি। এখন এইখানে আমরা একটা ভ্যালু কিন্তু জানি অলরেডি, দুইটা ভ্যালু, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কত? অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা জানি এটা হলো 1 অ্যাটমসফিয়ার, অথবা এটা মানে হলো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, অথবা আরো প্রিসাইসলি যদি বলতে চাই 0.325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, অথবা কি প্যাসকেল, মানে নিউটন পার মিটার স্কয়ারটাই কি আসলে প্যাসকেল। তো চাইলে আমরা এভাবেও লিখতে পারি, এই দুইটা জিনিস কি সেম। ওকে, এভাবেও লিখতে পারি। তো এখানে আমাদের এনটা কি? এনটা হলো আয়তনে কত গুণ বৃদ্ধি পাইছে, ঠিক আছে? কারণ এখানে ভি ছিল, ওখানে কত হয়েছে? এনভি। তাহলে এনটা অবশ্যই আয়তনে কত গুণ বাড়ছে। ওকে, তো আমাদের কেসের জন্য যদি আমরা হিসাব করতে চাই, আমাদের কেসের জন্য তাহলে কি আসবে যে এইচ এন এর ভ্যালু কত? দেখো উপরে উঠে কত হয়েছে? আয়তন দ্বিগুণ হয়েছে। তাহলে এখানে বসবে 2 মাইনাস 1। অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটা আমরা 10⁵ বসালাম, ঝামেলা না করি। রো এর ভ্যালু কত? পানির জন্য আমরা জানি 1000, কিন্তু জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হলো 9.8। তো এখানে হিসাবে সুবিধার জন্য আমি আপাতত মনে করো 10 ধরলাম, 10 ধরে নিলাম জি এর ভ্যালু। তাহলে এখানে আছে 10⁴, উপরে আছে 10⁵, তাহলে 10 একটা থাকবে। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত আসবে? 10 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন এই যে অঙ্কটা আছে সেটার আরেকটা ভেরিয়েশন একটু দেয়, ঠিক আছে? আরেকটা ভেরিয়েশন একটু দেয়, সেই ভেরিয়েশনটা আমি একটু বলি। ভেরিয়েশনটা কেমন? এটা তো আমাদের এই অঙ্কের জন্য অ্যান্সার হইলো। এখন অনেক সময় কি বলে আয়তনে কত গুণ বৃদ্ধি পাইছে, এটা না বলে তোমাকে বলে যে ব্যাসটা কত গুণ বাড়ছে অথবা ব্যাসার্ধটা কত গুণ বৃদ্ধি পাইছে। তো সেটার জন্য আমরা সেম ফর্মুলা ইউজ করতে পারবো, জাস্ট আয়তনে কত গুণ বৃদ্ধি পাইছে সেটা একটু চেঞ্জ হবে। ওকে, একটু খেয়াল করো যে মনে করো আমাদের প্রথমে ব্যাস ছিল ডি, পরবর্তীতে আমাদের ব্যাস হয়ে গেছে এনডি, ঠিক আছে? তাহলে এখানে কি বলা আছে? ব্যাস কত গুণের বৃদ্ধি পাইছে। তো আমরা বের করতে চাই এটা যে ব্যাস যদি এত গুণের বৃদ্ধি পায় তাহলে আয়তন কত গুণের বৃদ্ধি পায়, আমরা সেটা বের করে নিতে চাই, ঠিক আছে? তো ব্যাস যদি এত হয় তাহলে ব্যাস আয়তনটা কত হবে? আয়তনটা হবে 4/3 পাই d/2 এটার উপর কিউব। সো এটাকে আমরা কি বলতে পারি দেখো তো? এটাকে আমরা এরকম বলতে পারি না যে π/6 π/6 d কিউব। এখানে আসবে কত? 8, 4 দ্বারা কাটলে 2, 3 দুগুণে কত? 6, π/6 d কিউব। এটা আসলে কি আমাদের V1। এখন আমি যদি V2 টা বের করতে চাই, V2 টা কত আসবে? 4/3 পাই, তারপর এখানে থাকবে আমাদের ND, মানে আমাদের ডায়ামিটারটা তো ND হয়ে গেছে, সেটাকে ভাগ করতে হবে 2 দ্বারা, তারপরে করতে হবে কিউব। সো এটা যদি আমরা করি, করলে পরে কি আসে দেখো এখানে 4/3 পাই ডি কিউব না, এখানে আসবে আমাদের n কিউব ইন্টু π/6 ডি কিউব, এরকম একটা টার্ম আসবে। এখন এই পার্টটা তো আমরা চিনি, এই পার্টটা প্রিসাইসলি আমাদের কার সমান? V1 এর সমান। তো তখন আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে V2 এটা সমান সমান হবে n কিউব ইন্টু V1। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে কি বের করে ফেললাম যে যদি
আমাদেরকে এইটা বলে যে ব্যাস n গুণ বৃদ্ধি পাইছে, তাহলে আয়তন আসলে কত গুণ বাড়ে? আয়তন কিন্তু n কিউব গুণ বাড়ে। তো আয়তনের জায়গায় আয়তন কত গুণ বৃদ্ধি পারে? এখানে n এর জায়গায় আমরা n কিউব বসাই দিলেই তো আমাদের কাজ শেষ। তো আমরা এখন অন্য একটা ফর্মুলাও এখানে বের করে রাখবো। ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে যে h এটা ইকুয়াল টু n কিউব মাইনাস 1 পি অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিভাইডেড বাই রো জি। এটা কখন? এটা তখন যখন আমাদেরকে বলে দিবে যে ব্যাস অথবা ব্যাসার্ধ n গুণ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখানে n এর পরিচয়টা একটু আলাদা, জাস্ট বাকি সবকিছু সেম। n মানে হলো ব্যাস কত গুণ বৃদ্ধি পায়। যে আমাদের একটা হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠে আসায় তার আয়তন কি হয়ে যায়? ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়। এখন হ্রদের গভীরতাটা কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের নিচে এখানে একটা বায়ুর বুদবুদ আছে, সেটা কি করবে? আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো যতই এটা উপরের দিকে উঠে ততই তার কি করে? প্রেশার আস্তে আস্তে কমতে থাকে। কারণ প্রেশার কমে কেন? কারণ আমাদের নিচে যতই নিচে যাবে পানির কারণে একটা প্রেশার আসতে থাকে। আর আমরা জানি 9-10 এর ফর্মুলা থেকে সেটা কত আসে? এইচ রো দিয়ে সমান আসে। তো এখানে ভলিউম যদি ভি হয়, যত উপরে যাবে প্রেশার যেহেতু কমতেছে ভলিউমটা একটু বাড়বে। বেড়ে ওরা বলে দিতে যে আমাদের এখানে 2 গুণ বাড়ে। তো আমরা জেনারেল কেস ধরে নিয়ে এখানে এন ভি ধরে নিছি, মানে আমাদের বৃদ্ধি পেয়েছে কত? এন গুণ। তো সেটার জন্য আমাদের যেহেতু এনটা কনস্ট্যান্ট আছে এবং কোশ্চেনে মেনশন থাকবে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সেই কারণে আমরা এখানে বয়েলের সূত্র খাটাইতে পারবো। তাহলে বয়েলের সূত্র অনুসারে P1V1 ইকুয়ালস টু P2V2। যখন আমরা এই অবস্থাটা নিতেছি সেটাকে আমরা বলতেছি 1। তো এই অবস্থায় আমার ভলিউম ছিল দেখো এই যে ভি। আর প্রেশারটা কত? প্রেশারটা মানে আমাদের এইখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার ছিল, তারপরে যখন আস্তে আস্তে পানির নিচে আসছে এইচ পরিমাণ, তখন আরো এইচ রোজি পরিমাণ প্রেশার অ্যাড হয়েছে। তাহলে টোটাল প্রেশারটা কত হলো? পি অ্যাটমসফিয়ারিক প্লাস এইচ রোজি। এটা হলো আমাদের P1V1। আর P2V2 কোথায়? এই অবস্থাটায়। তো এই জায়গায় আমাদের ভলিউম কত? ভলিউম হলো এনভি এবং প্রেশারটা কত? জাস্ট এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশারটাই আছে। তো অ্যাটমসফিয়ারিক প্রেশার ইনটু এনভি এখানে বসালাম। ভি আর ভি বাদ গেল। তারপরে আমরা জাস্ট এইচটাকে এখান থেকে আলাদা করব। তো আলাদা করলে আমাদের এইরকম একটা ফর্মুলা আসে যে n-1 ইন্টু পি অ্যাটমসফিয়ারিক ডিভাইডেড বাই রো জি, যেখানে এনটা হলো আয়তনে কত গুণ বৃদ্ধি পায়। তো আমাদের কেসে আয়তন কত গুণ বৃদ্ধি পাইছে? আয়তনে দ্বিগুণ বৃদ্ধি পাইছে, তাই এন এর ভ্যালু 2 বসাইলে পরে আমরা আমাদের এখানে স্যার পেয়ে গেলাম। এখানে অ্যান্সার কত আসছে? 10। এখানে জি এর ভ্যালুটা আমি 10 অ্যাজিউম করছি যাতে আমরা হাতে হাতে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। এইবারে এটার একটা ভ্যারিয়েশন আসে। ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম যে আমাদেরকে আয়তনে কত গুণ বৃদ্ধি পাইছে এটা না বলে ব্যাস বা ব্যাসার্ধে কত গুণ বৃদ্ধি পাইছে সেটা বলে দেয়। আমরা ধরে নিলাম যে আমাদের এই জায়গায় যে ব্যাসটা ছিল সেটা হলো ডি, আর যখন একদম উপরে চলে যাবে তখন ব্যাসে এন গুণ বৃদ্ধি পাবে, তাহলে ব্যাসটা কত হবে? এনডি হবে। তো সেখান থেকে আমরা প্রথমটার আয়তন বের করলাম, দ্বিতীয়টার আয়তন বের করলাম, এবং এই দুইটা থেকে আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের আয়তন কত গুণ বৃদ্ধি পায়। ব্যাস যখন এন গুণ বৃদ্ধি পায়, আয়তন তখন এন কিউব গুণ বৃদ্ধি পায়। তাহলে একদম সেম ফর্মুলা, জাস্ট এখানে আয়তন কত গুণ বৃদ্ধি পাইলো? এখন এন কিউব গুণ বৃদ্ধি পাইলো। সো আমাদের ফর্মুলাটা দাঁড়ায় এন কিউব মাইনাস এন পি অ্যাটমসফিয়ারিক ডিভাইডেড বাই রো জি। এখানে এন এর মান কি? এন এর মান হলো ব্যাস কত গুণ বৃদ্ধি পায়, আর এখানে এন মানে হয়েছে আয়তনে কত গুণ বৃদ্ধি পায়। তো এই দুটো শর্ট ট্রিক দিয়ে আমরা ডিউর যে অঙ্কগুলো আছে এমসিকিউতে আসে সেগুলো একটু সহজে করতে পারবো। তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। এই কথাটা, এই অঙ্কটাই আমরা করছিলাম মাত্র এখানে। এখন এই যে অঙ্কটা শেষ করলাম আমরা, এইটার আরেকটা ভেরিয়েশন আসে। একটু আগে আমরা দেখলাম যে উপরের নিচে টেম্পারেচারটা কি আছে? কনস্ট্যান্ট আছে। তো এখানে আবার ভেরিয়েশনটা করে কি? উপরের নিচে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখে না, টেম্পারেচারটা চেঞ্জ হয়। তো তখন কি হবে সেটা নিয়ে হয়েছে আমাদের কোয়েশ্চেনটা পরেরটা। ওকে, সো এখানে কি বলা আছে দেখো যে আমাদের তলদেশ আর এটা হলো আমাদের উপরিতল। তো তলদেশে আমাদের ভলিউমটা হবে ভি, উপরিতলে যখন আসবে তখন হয়ে যাবে ভলিউম এনভি, এবং এটার যে হাইট সেই হাইটটা হচ্ছে আমাদের এইচ। তো বলা আছে এটা যে হ্রদের তলদেশে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে তলদেশে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর বুদবুদের আহ ব্যাস হ্রদের উপরিতলে দ্বিগুণ হয়। এখন পানির উপরিতলের তাপমাত্রা যদি 27 ডিগ্রি হয় তাহলে হ্রদের গভীরতা কত? তাহলে আমাদের হ্রদের যে তল সেই তলাতে আমাদের টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং ব্যাসে কত গুণ বাড়ছে? ব্যাসে দ্বিগুণ বাড়ছে। তো যেহেতু ব্যাসের ফর্মুলাটা আছে তাই আমরা এখানে এন ইউজ না করে আমরা কোনটা ইউজ করব? এন কিউব ইউজ করতে পারি, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে। বা সেটাও না করি, আমরা এন ভি রাখি, সমস্যা নেই, পরে দেখবো আর কি কি চেঞ্জ আসে। তো এখন যেহেতু আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট নাই, তাহলে কিন্তু বয়েলের সূত্রটা ইউজ করা যাবে না। তাহলে এখন আমরা কোন সূত্রটা ইউজ করব? সমন্বয় সূত্র যেটা ছিল সেটা। তো সমন্বয় সূত্র অনুসারে আমরা কি বলতে পারবো যে P1V1/T1 এটা সমান সমান হয় P2V2/T2। আবার আমরা অবস্থান ধরে নেই, এটা হলো আমাদের 1 নম্বর অবস্থান, এটা হলো আমাদের 2 নম্বর অবস্থান। তো একের জন্য যদি আমি ইকুয়েশন গুলো লিখতে চাই, P মানে কি আসবে? একের ভিতরে আসবে P অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এইচ রো জি, এতটুকু। তার সাথে আমাদের গুণ হবে কি? আমাদের ভলিউমটা আমরা কত ধরে নিয়েছি? ভি। নিচে আসবে আমাদের টেম্পারেচার T1, আর ডান পক্ষে আমাদের এখানে অবশ্যই T2 হবে, শুধু টু না।
প্রেসারটা হবে কি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার। যখন আমরা এই অবস্থায় আসছি তখন শুধুমাত্র বাতাসের প্রেসারটাই আছে, যেহেতু পানির কোনো নিচে নাই। অ্যাটমসফিয়ারিক প্রেসার, ভলিউমটা হয়ে গেছে আমাদের এনভি, আর টিটা কত হয়ে গেছে, টেম্পারেচারটা হয়ে গেছে টি2। তো এই জায়গায় আমরা চেঞ্জটা আনতে পারি। হ্যাঁ, এই জায়গায় আমরা চেঞ্জটা আনতে পারি কিভাবে? আমরা জানি যে আমাদের ব্যাস যদি এন গুণ বৃদ্ধি পায় তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পায়, এন কিউব গুণ। তো সে কারণে আমরা এখানে এনভি না লিখে আমরা এখানে লিখতে পারি এন কিউব ভি। তো সেই চেঞ্জটা আমি এখানে করতে চাইছিলাম, একসাথে এখানে ইকুয়েশনের সময় করলাম আর কি, এন কিউব ভি। ভালো কথা, এটুকু আসলো। তো এখন আমাদের এখান থেকে বের করতে হবে কাকে, এইচটাকে একটু আলাদা করে নিতে হবে। ওকে, তো এইচটা কিভাবে আলাদা করব? আমাদের এখানে তো বাদ পড়ছে কিছু জিনিস, এই যে ভি আর ভি বাদ পড়ে যায়, বাদ পড়ে গেলে পরে আমরা এখান থেকে এইচটাকে আলাদা করে নিতে পারবো, সেটাই হবে আমাদের অ্যান্সার আর কি। তো এইচটা তো আশা করি করতে পারবো আলাদা। তো ভেরিয়েশনটা মানে দেখাতে চাইছি এই কারণে, কারণ টেম্পারেচার যদি আলাদা দিয়ে দেয় তখন আমাদের সমন্বয় সূত্রটা ব্যবহার করতে হবে, এইটা তাদের একটু মাথায় রাখে আর কি। ওকে, তাহলে আমরা অঙ্কটা সহজে করে নিতে পারবো। তো এইটা নিয়ে আমাদের চুয়েটে একটা অঙ্ক আসছিল, সেখানে আবার আরেকটু চেঞ্জ করছিল। চেঞ্জটা করতে ভাবে ওরা বলে যে প্রতি 1 মিটার করে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমাদের টেম্পারেচার 0.5 করে কমতে থাকে। ওকে, তাহলে প্রতি 1 মিটার নিচের দিকে গেলে আমাদের টেম্পারেচার কত, 0.5 করে কমতে থাকে। তাহলে এই জায়গায় টেম্পারেচার যদি টি1 হয় এবং আমাদের হাইটটা যদি এইচ হয়, তাহলে দেখো তো আমাদের নিচে টেম্পারেচার কত হবে, টি1 মাইনাস প্রতি হাইটের জন্য 0.5 কমে, আর এখানে কত থাকে এইচ, এইটা হবে আমাদের এইচ গভীরতায় টেম্পারেচার। তো এইভাবেও আমাদের ভেরিয়েশন দিতে পারে, জাস্ট আমাদের এটা তখন কত হবে, টি2 হবে, আর এটা কত হবে, এটা আমাদের টি1 হবে, এবং আলটিমেটলি যখন তুমি ইকুয়েশনে ব্যবহার করবা তারা কিন্তু বাদ পড়ে যাবে। ওকে, তো এইভাবে আমাদের অঙ্কটা ভেরিয়েশন করতে পারে। এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় থাকলে আমরা এই অঙ্কগুলা করে ফেলতে পারবো, এবং এইগুলা কিন্তু বেশ কমনলি আসে অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা একটু ভালোভাবে আমরা করলাম। করার পরে এখন আমরা পরের অঙ্কটা যেতে পারি, যদি আগের অঙ্কে কোনো প্রবলেম না থাকে আর কি। হ্যাঁ, তো এই প্রশ্নটাতে কি বলা আছে, একটা 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এখন এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে গেছে কত, 23 ডিগ্রি সেলসিয়াস। তো যদি ঘরের বায়ুচাপ সমান থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফো আমার, যে ঘরের বায়ুচাপটা কি আছে, সমান আছে। সমান থাকা মানে আমাদের এখানে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট এরকম একটা কেস। তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে অথবা বাহিরে বের হয়ে যাবে, ঠিক আছে, এইরকম একটা কেস দেওয়া আছে। তো এখন আমি একটু বলে রাখি, এই কোশ্চেনটাতে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি, এটার সলিউশন আমাদের করতে হবে এই ফর্মুলাটা দিয়ে, P1/T1 V1/T1 ইকুয়ালস টু V2/T2। এখন এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা আমি কোন ফর্মুলা থেকে লিখছি, এটা কিন্তু আমি লিখছি ওই যে বয়েলের সূত্রের পরে যেটা ছিল সেই সূত্রটা থেকে। তো সেটার জন্য আমাদের শর্ত কিন্তু দুইটা ছিল, একটা হলো আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকতে হবে, 2 নম্বর আমাদের এন এটা কনস্ট্যান্ট থাকতে হবে। তো যদি আমাদের ঘরের ভেতরে আর বাহিরে বাতাস যাওয়া আসা করে, তখন কি আমাদের এটার কনস্ট্যান্ট থাকতে পারবে? এটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকলো না। কিন্তু তারপরেও দেখবা প্রমিনেন্ট বইগুলোতেও সব জায়গায় এটা ধরেই আমাদের ফর্মুলাটাকে সলভ করা হয়। তো আমরা সেটা ধরেই কি করবো, সামনের দিকে সলভ করবো। তবে একটু মাথায় রাখবা যে এই জিনিসটাতে কিন্তু একটু ঘাপলা আছে, যদি বইয়ের অঙ্ক দেয় তাহলে বইয়ের সলিউশন এক্সপেক্ট করতেছে, সেই হিসাবে আমরা বইয়ের সলিউশনটা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো আমরা যদি সলভ করতে চাই আমরা কি দেখবো, এখানে প্রথমে তার ভলিউমটা কত ছিল দেখো, 500 মিটার কিউব। তাহলে আমাদের V1 এটা হচ্ছে 500 মিটার কিউব, এবং সেই সময় ঘরের টেম্পারেচার কত, T1, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন এয়ার কুলার যখন আমরা ব্যবহার করছি, ব্যবহার করার সময় আমাদের টেম্পারেচারটা কমে গেছে, কমে কত হয়েছে, 23 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো টেম্পারেচার যখন কমাবো তখন বায়ুচাপ যদি সমান থাকে, ঘরের শতকরা কত ভাগ বাতাস ভেতরে যাবে অথবা বাইরে আসবে। তো বাতাস যেহেতু ভেতরে বাইরে আসছে, আমরা বুঝতে পারছি যে আমাদের বাতাসের যে ভলিউম সেটা কিন্তু অবশ্যই কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, বাতাসের যে ভলিউম সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি এখন এখান থেকে, ইকুয়েশনটা কি হবে, V1/T1 এটা সমান সমান V2/T2। তো আমরা বের করতে চাই কোনটা, আমরা বের করতে চাই V2টা। তো V2 সমান সমান কি আসবে, V1/T1 ইন্টু T2। তো এখানে জাস্ট ভ্যালু বসানো, V এর ভ্যালু হচ্ছে কত, 500, নিচে আসবে T1 মানে হচ্ছে 37, তাহলে 37 প্লাস 273। এটা করলে কিন্তু ভুল করতে হবে না, ভুল করা যাবে না, কারণ আমাদের অবশ্যই কিসে বসাইতে হবে, সবকিছু ক্যালভিনে বসাইতে হবে। আর T2টা হচ্ছে 23 প্লাস 273। সো এটাকে যদি আমি হিসাব করি, ক্যালকুলেশন কত আসে একটু ক্যালকুলেটরে করে দেখি, 500 ইন্টু 300 ডিভাইডেড বাই 37 প্লাস 273। তো এটা আসে 423.87 মিটার কিউব। ওকে, তাহলে আয়তন হইলে কত, এতটুকু। ওকে, তাহলে আগে আয়তন দেখো কত ছিল, এত, এখন আয়তন হয়ে গেছে এতটুকু। এখন এই কথাটা হয়েছে আমাদের এখান থেকেই আসবে। দেখো ফর্মুলাটা ইউজ করতে কেন সেটা আমি একটু বলি প্রথমে। আমরা বলছিলাম যে আমাদের এনটাকে কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। তো এটা যদি আমাদের রুমটা হয়, সেই রুমের মধ্যে যদি বাতাস বের হয়ে যায়,
তাহলে ভলিউমটা বাড়তে হবে না? হিসাব করে দেখো আমাদের ভলিউম আছে কত, 500 মিটার কিউব। তো এতটুকু ভলিউম আমাদের কি করবে, পুরো জায়গাটা দখল করে রাখবে, আমরা ধরে নিতেছি। এখন ভলিউম বেড়ে যদি 600 হইতো, 600 হইলে পরে কিছু ভলিউম কি করতো, বাইরের দিকে চলে যেত, যেহেতু আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট আছে, প্রেশার তো বাড়াইতে পারবে না, তাহলে এক্সেস টুকু কোথায় চলে যেতে হবে, বাইরে চলে যেতে হবে। কিন্তু এখন কিন্তু সেম জিনিসটা হয়নি, খেয়াল করে দেখো, এখন কিন্তু সেম জিনিস হয় নাই, এখন কি হয়েছে, পরিমাণ কমে গেছে। তো কমে গেলে আমাদের বাতাস কি হয়ে যাবে, একটু শ্রিঙ্ক করে আর ভিতরে চলে আসবে, এখন এক্সেস আরো জায়গা তৈরি হবে। এখন যেহেতু আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট থাকতে হবে, আমাদের ভলিউমটাকেও কি রাখতে হবে, সেম রাখতেই হবে। সেই কারণে বাইরে থেকে জানলা টানলা যে জায়গা থেকেই পারুক না কেন, বাতাস কি করবে, ভিতরের দিকে ঢুকবে, ঢুকে আবার কত বানাবে, আবার ওই 500ই বানাবে। ঠিক আছে, তো সেই কারণে আমাদের এখানে এনটা কি আছে, কনস্ট্যান্ট আছে, যেহেতু বাইরে যায় নাই, সেই কারণে আমরা কি করতে পারছি, ইকুয়েশনটা ব্যবহার করতে পারছি। তো এখন আমরা কি বলবো, আমরা বলবো যে আমাদের এক্সেস যে জায়গাটুকু আছে, মানে ডেল্টা ভি, কতটুকু জায়গা আমার খালি হয়ে গেল, 500 থেকে 483.87 বাদ দিলে যত থাকে এতটুকু জায়গা আমার খালি হয়ে গেছে। তাহলে খালি হওয়া জায়গাটা যদি হিসাব করি, 500 মাইনাস 483.87, এটা আসে 16.13 মিটার কিউব। তাহলে কত পার্সেন্টেজ খালি হয়েছে, পার্সেন্টেজ ভিতরে প্রবেশ, মানে এতটুকু জায়গা তো খালি হয়েছে, এই জায়গায় কি করবে, নতুন নতুন বাতাস এসে প্রবেশ করবে। তাহলে পার্সেন্টেজ ভিতরে প্রবেশ সেটা কত আসবে, 16.13 ডিভাইডেড বাই আগে কত ছিল, আগে ছিল 500, এটাকে 100% করতে হবে। সো হিসাব করলে আমাদের অ্যান্সারটা আসে ডিভাইডেড বাই 500 টু 100, দ্যাট ইজ 3.2%। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো 3.2% বাতাস ভিতরে আসবে। ওকে, এই অঙ্কটা কি ক্লিয়ার কিনা একটু জানাও তোমাকে। তো এর পরের অঙ্কটা দেখো কি বলা আছে, যে একটা অক্সিজেন সিলিন্ডারের আয়তন 5 × 10⁵ সেন্টিমিটার কিউব, খেয়াল করিও সেন্টিমিটার কিউব কিন্তু এটা, হ্যাঁ সেন্টিমিটার কিউব। তো এখন এতে 30 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। তাহলে আমরা ধরতে পারি আমাদের এখানে একটা এরকম সিলিন্ডার আছে, তো সেই সিলিন্ডারের আয়তনটা কত, সিলিন্ডারের আয়তন হলো 5 × 10⁵ সেন্টিমিটার কিউব, এবং এতে আমাদের যেই অক্সিজেন ভর্তি করা আছে, কিন্তু খেয়াল করে যতটুকু থাকা সম্ভব সবই আছে ভর্তি করা। তো ভর্তি করা আছে যখন, তখন তার প্রেশারটা কত, প্রেশারটা হয়েছে 300 atm, অর্থাৎ এখানে যে প্রেশার গেজটা থাকে সেখানে আমাদের কত দেখাচ্ছে, 300 অ্যাটমসফিয়ারিক প্রেশার দেখাচ্ছে। এখন আমরা কি করলাম, কিছু পরিমাণ গ্যাস এখান থেকে ব্যবহার করে ফেললাম, ব্যবহার করার পরে দেখা গেছে যে আমাদের প্রেশারটা নেমে আসছে কত, 100 অ্যাটমসফিয়ারিক প্রেশারে নেমে আসছে। তো জিজ্ঞেস করা হয়েছে এইটা, যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়েছে তার আয়তনটুকু কত, মানে আমরা যতটুকু অক্সিজেন গ্যাস বের করে দিলাম, ইউজ করে ফেললাম, সেটার আয়তন কত, তা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমি এখানে কোন জিনিসটা ইউজ করতে পারি, ফর্মুলা, ফর্মুলা হয়েছে এখানে যেহেতু প্রেশারটা চেঞ্জ হচ্ছে, তাই আমি প্রেশারের ইকুয়েশনটা ব্যবহার করব। ঠিক আছে, প্রেশারের সাথে ভলিউমের যেটা আছে সেটা, তাহলে আমি কি লিখতে পারবো, প্রেশারের সাথে ভলিউমের ইকুয়েশন P1V1 ইকুয়ালস টু P2V2। আর এখানে যেহেতু টেম্পারেচার সম্পর্কে কিছু বলা নাই, আমরা ধরে নিচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট, ধরে নেই টেম কনস্ট্যান্ট। ঠিক আছে, এই জিনিসটা। তো এখন পরের লাইনে আমরা কি করতে পারবো, আমরা V2টা বের করতে পারবো। V2টা কত আসবে, P1V1 ডিভাইডেড বাই P2। সো ইকুয়েশন যদি আমি ব্যবহার করি, P মানে কত, এখানে P মানে ছিল 300, P1 ইন্টু V কত ছিল, V ছিল 5 × 10⁵, আর আমাদের P2 সেটা হচ্ছে 100 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এখন খেয়াল করো আমি কিন্তু ইউনিটটা চেঞ্জ করি নাই, কেন করি নাই, কারণ আমার উপরেও কি আছে, অ্যাটমসফিয়ারিক আছে, নিচেও অ্যাটমসফিয়ারিক আছে, তো আলটিমেটলি তারা কিন্তু বাদ পড়ে যাবে, তাই আমাদের ইউনিটটা চেঞ্জ করার প্রয়োজন হবে না। সো এটাকে যদি আমি সলভ করি, সলভ করলে পরে আমার অ্যান্সার কত পাচ্ছি, আমি অ্যান্সার পাচ্ছি 15 × 10⁵ সেন্টিমিটার কিউব। ওকে, এতটুকু আসে। তো এখন একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের ধারণ ক্ষমতা কত, 5 × 10⁵। এখন আমরা দেখতেছি কি, যদি আমরা প্রেশারটা কমাই, 100 অ্যাটমসফিয়ারিক প্রেশার করি, তাহলে সেটা এক্সপান্ড হয়ে কত হবে, 15 × 10⁵, এতটুকু হয়ে যাবে। তো এতটুকু কি এখানে থাকতে পারবে, পারবে না, এখানে সর্বোচ্চ কত থাকতে পারে, 5 থাকতে পারে। তাহলে সে কি করবে, 5 পরিমাণ রাখবে, আর বাকি যতটুকু আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি কিনা, যে আমাদের এক্সেস যেগুলো আছে সেগুলো কিন্তু কি হয়ে যাবে, বের হয়ে যাবে। সো এখন আমরা বলতে পারবো যে আমাদের আয়তন কতটুকু ব্যবহার করা হয়েছে, সেটা যদি আমি এখানে লিখি, যে ডেল্টা ভি সেটা সমান সমান আসবে 15 × 10⁵ মাইনাস 5 × 10⁵। এখানে কত আসবে, 10 × 10⁵, এত মিটার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বাকিটুকু ঠিক আছে, সমস্যা হয় নাই কোনো, এটাই অ্যান্সার আর কি। ওকে, তো আমরা দেখতেছি কি আমাদের ছিল কত, 5 লিটার বা 5 × 10⁵,
সেন্টিমিটার কিউব। যখন আমরা কি করছি ইউজ করছি আমাদের প্রেসার কমে কত হয়েছে 100 অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়েছে। তো এত প্রেসার যখন হয়েছে তখন সেখানে আমাদের যে ভলিউমটা দাঁড়ায় ভলিউমটা ফাইনালি দাঁড়ায় 15 ইন্টু 10⁵ সেন্টিমিটার কিউব। তো এতটুকু তো আমাদের বোতলের ভিতরে থাকতে পারবে না, বোতলে থাকতে পারবে কত 5 ইন্টু 10⁵ এতটুকু। তাহলে সে কি করবে 5 ইন্টু 10⁵ এতটুকু রেখে দিবে আর বাকি যে এক্সেসটুকু ছিল সেগুলোকে বাইরে বের করে দিবে। তো এক্সেসটুকু আমরা কিভাবে বের করলাম, এই যে এখান থেকে কিন্তু বের করা যায়। তাহলে অ্যান্সারটা কত আসে আলটিমেটলি আমাদের এখানে 10⁶ সেন্টিমিটার কিউব আছে। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা কি করলাম, এতটুকু আয়তনের অক্সিজেন গ্যাস আমরা ব্যবহার করলাম। তো এখন এখানে একটা কনফিউশন বাড়তে পারে তোমাদের, সেটা হচ্ছে যে তুমি এখানে দেখতেছো ছিল কত, ছিল হচ্ছে 5 ইন্টু 10⁵, তাহলে হুট করে আবার 15 কেমনে হবে? ঠিক আছে, এখানে কি তাহলে অক্সিজেন গ্যাস বেড়ে গেল? অক্সিজেন কিন্তু কিছু বাড়ে নাই। ঠিক আছে, একটা জিনিস একটু খেয়াল করিও যে প্রেসার আর ভলিউম যেটা, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মোল সংখ্যার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট না। হ্যাঁ এটা ঠিক যে আমাদের মোল সংখ্যা যদি বাড়ে মানে গ্যাসের পরিমাণ যদি বাড়ে তাহলে আমাদের ভলিউম বাড়তেও পারে, কিন্তু এই দুইটা না বাড়ানো ছাড়াও আমরা কিন্তু ভলিউম বাড়াইতে পারি। তাহলে ভলিউমের সাথে কিন্তু গ্যাসের পরিমাণের কোনো সম্পর্ক নাই, এটা ডিপেন্ড করে প্রেসারটা কত তার উপর। প্রেসার যদি অনেক বেশি থাকে তাহলে অল্প জায়গাতে অনেক বেশি গ্যাস থাকবে, ঘনত্বটা বেশি হবে। আর প্রেসার যদি কম হয় তাহলে অল্প জায়গা মানে অনেক একটুখানি গ্যাসও অনেকটুকু জায়গা জুড়ে থাকতে পারে। তা আমাদের এখানে যেহেতু আয়তন চাইছে তাই আমরা আয়তন বের করলাম। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু মূল সংখ্যা চাই নাই, সেই কারণে আমাদের আয়তনটা বড় হইতেই পারে। মানে ছিলই 5 লিটার গ্যাস, সেখান থেকে আমি ইউজ করলাম কত 10 লিটার। এখানে আমরা আয়তন কতটুকু বেরিয়েছে সেটা হিসাব করলাম। ঠিক আছে, কত পরিমাণ গ্যাস মানে মূল সংখ্যায় কত বা কয়টা অণু সেটা কিন্তু আমরা হিসাব করি নাই। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখিও, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। আর ইউনিটটা একটু কনভার্সন শিখিয়ে দেই, তোমরা একটু মনে রাখবে এটা যে 1 মিটার কিউব এটা মানে হচ্ছে 10⁻³ লিটার। আচ্ছা 10⁻³ লিটার। তো আমি এক কাজ করি, এটাকে প্রথমে মিটার কিউবে নেই। মিটার কিউবে কিভাবে নেওয়া যায়, 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে। তাহলে 10⁻⁶ ইন্টু 10⁻⁶ এটা করলে আসে কিসে মিটার কিউবে। মিটার কিউব থেকে যদি আমি লিটারে নিতে চাই তাহলে এইটা কত আসে 1, তার সাথে কিউব গুণ দিতে হবে। গুণ দিলে পরে এখানে কত আসবে 1000 লিটার চলে আসবে। তাই অ্যান্সারটা তুমি চাইলে এখানে লিটারেও দিতে পারো। এটা হলো আমাদের উত্তরটা আর কি। ঠিক আছে, এই অঙ্কটা কি ক্লিয়ার? প্রথমে আমাদের দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে বাষ্প আর আরেকটা হচ্ছে গ্যাস। এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য একটু বুঝতে হবে। তো প্রথম পার্থক্যটা হচ্ছে তরলীভূত করতে কোনটার ক্ষেত্রে কি দরকার সেটার বেসিসে। তো গ্যাসের ক্ষেত্রে যেটা হয় শুধুমাত্র আমি যদি চাপ দেই, শুধুমাত্র চাপ দিয়ে এটাকে তরল করা যাবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আচ্ছা এটার ক্ষেত্রে আমি উল্টা লিখছি একটু, বাষ্পের ক্ষেত্রে যেটা হয় বাষ্পের ক্ষেত্রে শুধুমাত্র চাপ দেওয়ার মাধ্যমেই এটাকে তরলে রূপান্তর করা যাবে। কিন্তু গ্যাস যদি হয় সেটাকে শুধুমাত্র চাপ দিয়ে কাজ হবে না, চাপের সাথে সাথে এটার তাপমাত্রাও কিন্তু কমাইতে হবে আমার। ঠিক আছে, তাপমাত্রা কমাইতে হবে। তো এটা কেন হয় এটা তুমি কেমিস্ট্রিতে পড়ে আসছো, কেমিস্ট্রিতে একটা টেম্পারেচার ছিল যেটাকে আমরা বলতাম ক্রান্তি তাপমাত্রা। সেটা হলো একটা টেম্পারেচারের লেভেল, এরকম এই জায়গায় মনে করো একটা টেম্পারেচার আছে। এই যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারের উপরে যদি কোনো পরমাণু বা অণুগুলা থাকে সেগুলোর মধ্যে গতিশক্তি এতই বেশি হয় যে তাদেরকে তুমি চাইলেও খুব কাছাকাছি আনতে পারবা না। কত কাছের কথা আমরা বলতেছি, ততটুকু কাছে যতটুকু আনলে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তৈরি হয়। তো এখন ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ছাড়া কিন্তু কোনো গ্যাসকে তরলীভূত করা যায় না। তো সেই কারণে ক্রান্তি তাপমাত্রার উপরে যে গ্যাসগুলো থাকে মানে যেই ধরনের বায়বীয় অবস্থাটা থাকে সেই অবস্থায় আমরা গ্যাসের অণুগুলোকে যথেষ্ট কাছাকাছি আনতে পারি না, তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলা হয় না এবং তাদেরকে তরলও করা যায় না। তাই আমার যেটা করতে হয় তাপমাত্রা কমায় প্রথমে এটা টেম্পারেচারকে এই জায়গায় আনতে হয়, ক্রান্তি তাপমাত্রা নিচে আনতে হয়। আনলে পরে সেটা কি হয়ে যায় বাষ্প হয়ে যায়, এবং বাষ্প হয়ে গেলে তাকে শুধুমাত্র চাপ দিয়েই কাছে আনা যায়, কাছে আনলেই তারা কি হয়ে যায় তরল হয়ে যায়। তো প্রথমে আমাদের বাষ্প আর গ্যাস এই দুইটার মধ্যে এই বেসিক পার্থক্যটা থাকবে। প্রথম কথা হলো তারা দুইজনই সেম জিনিস হইতে পারে, যেমন আমরা পানির গ্যাস জানি পানির বাষ্পও জানি। তো পানির বাষ্পটা হয়েছে ওই যে ক্রান্তি তাপমাত্রার নিচের যে বায়বীয় অবস্থা সেটা, আর ক্রান্তি তাপমাত্রার উপরে যখন বায়বীয় অবস্থা যাবে তখন সেটাকে আমরা পানির গ্যাস বলা শুরু করব। তো গ্যাস আর তরলের ভিতর এই একটা পার্থক্য। আর দুই নাম্বারটা হয়েছে তারা গ্যাস ল মানে নাকি মানে না। তো আমাদের গ্যাস যারা তারা অবশ্যই গ্যাস ল গুলা কি মানবে, কিন্তু আমাদের যে বাষ্প আছে সেই বাষ্পগুলো কিন্তু গ্যাস ল গুলা একটাও মানে না। মানে তুমি যে বলতা যে প্রেসার ব্যস্তানুপাতিক হচ্ছে ভলিউমের, প্রেসার টেম্পারেচারের সমানুপাতিক, ভলিউম টেম্পারেচারের সমানুপাতিক, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটার একটা ইকুয়েশনও আমাদের গ্যাসগুলো মানবে না। ঠিক আছে, তাহলে গ্যাসগুলা মানবে না। তাহলে গ্যাস আসলে কোন সূত্র মানে সেটা আমাদের একটু পরে বলবো। তার আগে এই যে বাষ্পচাপটা আমরা হিসাব করি সেটা হিসাব করি আমরা কোন ল দিয়ে সেটা দেখো তোমাদের বইতে এইভাবে একটু দেওয়া আছে। সেখানে এই যে স্মল একটা সেটা হচ্ছে তোমার বাষ্পচাপ, পি যেটা আছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, রো হচ্ছে ঘনত্ব যথারীতি, টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার, আর এই নট দ্বারা এসটিপি এর অবস্থাগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আমরা বাষ্পচাপকে হিসাব করতে পারি, তবে বাষ্পচাপ কিন্তু এই ফর্মুলা দ্বারা গভর্ন করা যায় না। মানে এইটার থেকে আমরা বলতে পারবো না যে প্রেসার চেঞ্জ করলে
বাষ্পচাপটা কিভাবে চেঞ্জ হবে, এটা একটা নির্দিষ্ট অবস্থায় কি আছে সেটা আমরা বলতে পারি। তো বাষ্পচাপটা গভর্ন হয় যে রয়ের মাধ্যমে, সেটা কিন্তু বড় বড় বস্তুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, বড় বড় বস্তুগুলোর ক্ষেত্রে কি হয়, প্রেশার কখন বাড়ে, প্রেশার মানে আমরা জানি যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এটা যদি আমাদের এরিয়া হয়, তার উপর যদি আমি ফোর্সের পরিমাণ বাড়াই, শুধুমাত্র তখনই আমার প্রেশার বাড়বে। আর ফোর্সের পরিমাণ কখন বাড়বে, যদি আমি এটাকে বস্তুর মতন করে চিন্তা করি, তাহলে বস্তুর ভরটা যখন বাড়বে তখন সেটার প্রেশারটা বেড়ে যাবে। ঠিক সেম ভাবে আমাদের যে বাষ্প আছে সেটার ক্ষেত্রে প্রেশারটা ভরের সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, তুমি যদি ভর বাড়াও শুধুমাত্র তখনই প্রেশার বাড়বে, এছাড়া প্রেশার বাড়ানোর আর কোনো ওয়ে আমার কাছে নাই। ঠিক আছে, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে প্রেশার বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে তার ভর বাড়ানো। ভর বাড়ানো ছাড়া বাষ্পের ক্ষেত্রে প্রেশার বাড়ানোর আর কোনো ওয়ে নেই। মানে তুমি যতই ভলিউম কমাও, যত টেম্পারেচার কমাও, যাই করো না কেন, তার প্রেশার কিন্তু বাড়বে না। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি, সেটা হলো P1 বাই M1, এটা সমান সমান P2 বাই M2। ঠিক আছে, এই একটা ফর্মুলা আমাদের কাছে আছে। এটা হলো আমাদের বাষ্পের জন্য, বাষ্পের চাপকে আমরা এভাবে গঠন করতে পারি। এখন কথা হলো, তাহলে বাষ্পের উপর কি টেম্পারেচারের কোনো ইফেক্টই থাকবে না? না, একটা ইফেক্ট আছে টেম্পারেচারের। সেই ইফেক্টটাই আমরা এখন বলতে চাইতেছি, সেটা হলো তার ধারণ ক্ষমতার উপর। ঠিক আছে, তো ধারণ ক্ষমতার বেসিসে আমরা কোনো একটা জায়গার অবস্থাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তিনটা ক্যাটাগরি, প্রথমটা হলো সম্পৃক্ত, তারপরেরটা হলো অসম্পৃক্ত, এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে অতিপৃক্ত। এখন একটু মনে রাখবা তোমরা, এই যে অতিপৃক্ত যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা টেম্পোরারি দশা, মানে এটা সবসময় থাকে না, এটা খুব অল্প সময়ের জন্য স্টে করে, এরপরে আবার হুট করে সেটা কিসে চলে যায়, সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত এটাতে চলে যায়। তো আমি একটু বলে দিই ঘটনাটা কি। ঘটনাটা হয়েছে, আমরা যদি নির্দিষ্ট পরিমাণ একটা ভলিউম নেই, মানে একটা মনে করো রুম নিলাম, রুমের তো একটা নির্দিষ্ট ভলিউম থাকবে। তো সেই যে ভলিউমটা আছে সেই ভলিউমে সর্বোচ্চ কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে তার একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম লেভেল আছে। তো ওই লেভেলটা মনে করো আমরা ধরে নিলাম 10 কেজি। আচ্ছা, ওই লেভেলটাকে আমরা ধরে নিলাম কত, 10 কেজি। এখন 10 কেজি ধারণ ক্ষমতা এবং 10 কেজি যদি অবস্থিত থাকে, সেইটাকে আমরা বলি তার সম্পৃক্ত অবস্থা। অর্থাৎ যতটুকু জলীয় বাষ্প থাকা সম্ভব তার পুরাটুকুই যদি থাকে, তাহলে যেই ধরনের অবস্থাটা থাকে সেটাকে আমরা বলি সম্পৃক্ত। ঠিক আছে, সবটুকুই আছে 10 কেজি। এখন যদি 10 কেজি থেকে কিছুটা কম থাকে, 10 কেজি থেকে কিছুটা যদি কম থাকে, তখন যে অবস্থাটা হয় সেটাকে আমরা বলি অসম্পৃক্ত, মানে তার মধ্যে আরো কিছুটা খিদা আছে, আরো কিছু জলীয় বাষ্প সে ধারণ করতে পারবে। অতিরিক্তটা হলো যদি 10 কেজি থেকে বেশি থাকে। ঠিক আছে, মানে সর্বোচ্চ যতটুকু থাকতে পারে তার থেকে বেশি যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, অতিরিক্ত অবস্থা। এখন যদি একটা জিনিস অতিরিক্ত হয়ে যায়, তখন যেটা হবে, 10 কেজির থেকে বেশি আছে না, সে অতিরিক্ত হবে, হওয়ার পর বাকি অংশটুকুকে সে শিশির আকারে বাইরে বের করে দিবে। বের করে দেওয়ার পর সে সাথে সাথে কোথায় চলে যাবে, সম্পৃক্ত অবস্থাতে চলে যাবে। মানে মনে করো তোমার কাছে 11 কেজি কি আছে, জলীয় বাষ্প আছে, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 10 কেজি। সে কিছুক্ষণের জন্য 11 কেজিতে অবস্থান করবে, সেটা হবে তার অতিরিক্ত অবস্থা। সাথে সাথে সে কি করবে, 1 কেজি পরিমাণ শিশির হিসাবে বের করে দিবে। আর বাকি যে 10 কেজি আছে, সে 10 কেজি নিয়ে সে সম্পৃক্ত অবস্থায় বিরাজ করবে। তো সেই কারণে আমি এটাকে কি বললাম, একটা অতিরিক্ত অবস্থা। ওকে, তো এখন আমাদের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা কি করে, এই যে সম্পৃক্ত অবস্থার যে ধারণ ক্ষমতা, এই যে ধারণ ক্ষমতা, সে ধারণ ক্ষমতাটাকে রেগুলেট করতে পারে। তুমি মনে রাখবে এটা, তোমার ধারণ ক্ষমতা যেটা, সেটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি টেম্পারেচার কমাও, তাহলে তোমার ধারণ ক্ষমতাটা কমে যাবে। এখন মনে করো ধারণ ক্ষমতা কমে গেলে কি প্রেশার বাড়বে? না, প্রেশার বাড়বে না, প্রেশার সেমই থাকবে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইতেছি, মনে করো তোমার একটা রুম, সেই রুমের তোমার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি। সেই 30 ডিগ্রিতে 8 কেজি জলীয় বাষ্প আছে, এবং এই জলীয় বাষ্প যে প্রেশার দিতে পারে সেই প্রেশারটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এখন আমি কি করলাম, টেম্পারেচার কমাই, 20 ডিগ্রি করলাম। এখন আমি জানি যে 20 ডিগ্রিতে ধারণ ক্ষমতা হচ্ছে 7 কেজি। ঠিক আছে, 20 ডিগ্রিতে ধারণ ক্ষমতা কত, 7 কেজি। তাহলে 7 কেজি যখন হবে, আচ্ছা না 7 কেজি না বলি, মনে করো আমি টেম্পারেচার কমাইলাম, টেম্পারেচার কমাইলে তার ধারণ ক্ষমতা কমে গেছে, ধারণ ক্ষমতা মনে করো কত হইলো, 9 কেজি হলো। আর একটু আগে তো আমরা জানি ধারণ ক্ষমতা কত ছিল, 10 কেজি ছিল। পুরো জিনিসটা আবার বলি, 30 ডিগ্রিতে ধারণ ক্ষমতা ছিল 10 কেজি, তখন আমি জলীয় বাষ্প রাখছি কত, 8 কেজি। তো সেই 8 কেজি জলীয় বাষ্প আমাকে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার দিচ্ছে। এখন আমি টেম্পারেচার কমাইলাম, কমাই কত করছি, 20 করায় তার ধারণ ক্ষমতা কমে গেছে, কমে কত হয়েছে, 9। তো এখনো জলীয় বাষ্প কিন্তু কত আছে, 8 কেজি আছে, 9 কেজি কিন্তু হয়নি। 9 কেজি ধারণ ক্ষমতা সর্বোচ্চ থাকতে পারে। আমি যেহেতু জলীয় বাষ্প অ্যাড অথবা সাবস্ট্রাক্ট করিনি, যা ছিল তাই আছে। তাহলে এখনো আমার প্রেশার কত থাকবে, 2 অ্যাটমসফিয়ারিক প্রেশারই থাকবে। একটু পরে আমি টেম্পারেচার কমাই 10 ডিগ্রি করলাম, 10 ডিগ্রি করলে তার ধারণ ক্ষমতা মনে করো 8 কেজি হয়ে গেল। তাহলে এখনো তার মধ্যে আছে কিন্তু 8 কেজি, এবং তখনও তার প্রেশার থাকবে কত, 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে খেয়াল করো, যতক্ষণ পর্যন্ত আমরা কি করতেছি না, ভরটাকে চেঞ্জ করতেছি না,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রেশারটা কি থাকতেছে, সেম থাকতেছে, যদিও ধারণ ক্ষমতা কিন্তু গ্র্যাজুয়ালি কি হইতেছে, কমতেছে। তাহলে ধারণ ক্ষমতাটাকে আমরা টেম্পারেচারের মাধ্যমে চেঞ্জ করতে পারি, কিন্তু প্রেশারটাকে চেঞ্জ করা যাবে না। প্রেশার চেঞ্জ করার একমাত্র উপায় হয়েছে যদি আমরা জলীয় বাষ্প কমাই ফেলি, শুধুমাত্র তখন। যেমন আমি একটু পরে যদি ধারণ ক্ষমতাটাকে আরেকটু কমাই, খেয়াল করো, আমি যদি টেম্পারেচারটাকে 5 ডিগ্রিতে নিয়ে যাই, তখন মনে করো তোমার ধারণ ক্ষমতা হয়ে গেছে 7 কেজি। তাহলে 7 কেজি হলে কি হবে, যেহেতু তার কাছে 8 কেজি আছে, সে 1 কেজি শিশির আকারে বের করে দিবে, বাকি 7 কেজি দিয়ে সে সম্পৃক্ত অবস্থায় যাবে। এখন এই অবস্থায় তুমি দেখতে পাবা তোমার হয়তো অ্যাটমসফিয়ারিক প্রেশারটা একটু কমে যাবে, কারণ ভর যেহেতু কমছে, ভরের সাথে যেহেতু সমানুপাতিক, তাই তার প্রেশারটাও একটু কমে যাবে। তাহলে দেখো, যখনই আমি কি করছি, ভরটাকে চেঞ্জ করছি, শুধুমাত্র তখনই আমার প্রেশারটা যে চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার থাকতে হবে যে আমাদের প্রেশারের সাথে কিন্তু চেঞ্জ হয় না, শুধুমাত্র কি হয়, ধারণ ক্ষমতাটা টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। এতটুকু যদি ক্লিয়ার থাকে, এখন আমরা আমাদের আপেক্ষিক আর্দ্রতার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা শিখে ফেলতে পারবো। আপেক্ষিক আর্দ্রতা ফর্মুলা আর, এটা মানে হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। এখন এই এফটা কি, পরিচয়গুলো খুব ভালোভাবে জানতে হবে আমাদের। এখানে এফটা হইছে, আমরা এখন রুমে যে টেম্পারেচার আছে, সেই রুম টেম্পে সম্পৃক্ত যে বাষ্পচাপ, সেই চাপটা কত। ওকে, আর এখানে যে বড় হাত স্মল এফটা আছে, সেটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ কত। ওকে, তো এখানে আমাদের নতুন একটা টার্ম আসলো, সেটা হলো কি শিশিরাঙ্ক। তো এখন আমাদের বুঝতে হবে এই শিশিরাঙ্কটা কি। ওকে, এটা কোনটা চলে আসলো আবার, আমার বলা চলে আসছে। হুম, ওকে, আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা কত। তো এই শিশিরাঙ্কটা কি সেটাকে জানা দরকার। শিশিরাঙ্কটা তুমি মনে রাখবা, এটা একটা টেম্পারেচার, টেম্পারেচার। তাহলে এটা কোন টেম্পারেচার, যেই টেম্পারেচারে কোন স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যাবে, সেটাকে আমরা বলবো তার শিশিরাঙ্ক। এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। মনে করো কোন স্থানের ধারণ ক্ষমতা হলো 10 কেজি, সেখানে টেম্পারেচার হলো 30 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই অবস্থায় আমি সেখানে জলীয় বাষ্প কত রাখছি, 8 কেজি রাখছি। তাহলে এইটা কি তার অসম্পৃক্ত অবস্থা না, অসম্পৃক্ত অবস্থা। এখন আমি যদি আমার টেম্পারেচারটা আস্তে আস্তে কমাইতে থাকি, মনে করো আমি টেম্পারেচারটা কমাই, কত করলাম, 5 ডিগ্রি সেলসিয়াস করলাম বা 10 করলাম। যখনই আমি 10 করব, তখন তার ধারণ ক্ষমতা কমে যাবে না, তার ধারণ ক্ষমতা কত হলো, 8 কেজি হলো। তাহলে 8 কেজি যখন ধারণ ক্ষমতা, তখন সে এখনো কত আছে, 8 কেজিতেই আছে, কিন্তু সে হয়ে গেছে কি, হয়ে গেছে কিন্তু সম্পৃক্ত। তাহলে দেখো, আমরা এটা বলতে পারি না যে 10 ডিগ্রি সেলসিয়াস হলো সেই তাপমাত্রা, যেই তাপমাত্রায় কোন স্থানের বায়ু উপস্থিত যে জলীয় বাষ্প আছে, সেটা দ্বারাই কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। তখন এই যে 10 ডিগ্রিটা আছে, এটাকে আমরা বলবো আমাদের শিশিরাঙ্ক। ওকে, তাহলে শিশিরাঙ্ক কি, যেই তাপমাত্রায় কোন স্থানের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। এখন এত কাহিনী কেন আমরা করতেছি, কারণ আমাদের কাছে একটা তালিকা আছে, তালিকাটায় আমরা বিভিন্ন টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ কত সেটা আমরা লিখে রাখছি। ঠিক আছে, বিভিন্ন টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ কত সেটা আমরা লিখে রাখছি। তাই আমরা উপরে অসম্পৃক্ত কিছু রাখতে চাইনি, সেই কারণে আমরা সম্পৃক্ত গুলো আনার জন্য উপরে শিশিরাঙ্কের বাষ্পচাপটা ধরে নিছি। কারণ শিশিরাঙ্কে যে বাষ্পচাপ, সেটা দেখো 8 কেজির বাষ্পচাপ না, 8 কেজি হয়েছে বায়ুতে কতটুকু ছিল, মানে উপরে বসে বায়ুতে কতটুকু ছিল, নিচে বসে বায়ুতে কতটুকু থাকতে পারে। এখন বায়ুতে কতটুকু ছিল সেটা আমরা সম্পৃক্তভাবে যদি মাপতে চাই, তাহলে আমার শিশিরাঙ্কটা মাপলেই হবে। কারণ যদিও ধারণ ক্ষমতা চেঞ্জ হয়েছে, প্রেশার কিন্তু আগে যা ছিল এখনো তাই আছে। তো সেই কারণে আমরা এত কাহিনী করে এরকম একটা ফর্মুলা আনি যে আর ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। তো যাই হোক, এখন আমাদের কাজ হয়েছে এই ফর্মুলাটা ব্যবহার করে অঙ্কগুলা করা, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো, প্রথমে 9 নাম্বার, খুবই সহজ একটা জিনিস, এটা জাস্ট একটু মনে রাখতে হয়, আর বইয়ের ভিতরে একটু ভুল দেওয়া আছে, তাই আমরা দেখে রাখতেছি। প্রশ্নটাই কি বলা আছে, যে কোন একটা আবদ্ধ স্থানের, খেয়াল করিও আবদ্ধ স্থান কিন্তু, হ্যাঁ, আবদ্ধ স্থান মানে এখানে জলীয় বাষ্প আসতেও পারবে না, বের হইতে পারবে না। এই আবদ্ধ স্থানে বায়ুর তাপমাত্রা ছিল কত, 15 ডিগ্রি সেলসিয়াস, এবং তার শিশিরাঙ্ক যেটা, শিশিরাঙ্ক ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। এর মানে হলো 15 ডিগ্রিতে সে সম্পৃক্ত নাই, আমি যদি টেম্পারেচার কমাই 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 8 ডিগ্রিতে আনি, তাহলে যে পরিমাণ বায়ু আছে সেটা দ্বারাই সম্পৃক্ত হয়ে যাবে। কোয়েশ্চেন করা হয়েছে এটা, যে আমি যদি 15 ডিগ্রি থেকে টেম্পারেচার কমাই 10 ডিগ্রি করি, তাহলে শিশিরাঙ্কটা কি চেঞ্জ হবে নাকি হবে না সেটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি শিশিরাঙ্ক মানে হয়েছে যেই তাপমাত্রায় উপস্থিত জলীয়বাষ্প দ্বারাই কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। এখন 15 ডিগ্রিতে আমি যদি ধরে নেই আমার 10 কেজি জলীয়বাষ্প ছিল, টেম্পারেচার যখন আমি কমাইছি, আমার জলীয়বাষ্পের পরিমাণ কি কোনো চেঞ্জ হয়েছে, জলীয়বাষ্পের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় না, কারণ আবদ্ধ স্থান, জলীয়বাষ্প যাওয়া আসার কোনো পথ নাই। তাহলে জলীয়বাষ্প তখনও কত আছে, 10 কেজি কিন্তু আছে। তো যেহেতু জলীয়বাষ্পের পরিমাণের কোনো চেঞ্জ হয় নাই,
তাই আমার শিশিরাঙ্কটাও চেঞ্জ হবে না। কারণ অসম্পৃক্ত বায়ুচাপ কমতে 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 ধারণ ক্ষমতা যখন 10-এ আসবে, তখন যে চাপটা পাবো সেটাই হবে কি আমার শিশিরাঙ্কের বাষ্পচাপ। যেহেতু আমি জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ করি নাই, তাই শিশিরাঙ্ক চেঞ্জ হওয়ার কোনো কথা আসবে না। তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে জলীয় বাষ্পের পরিমাণ যদি চেঞ্জ না করি, জলীয় বাষ্পকে আমি সংক্ষেপে জবা লিখতেছি, জবার পরিমাণ চেঞ্জ না হলে শিশিরাঙ্ক চেঞ্জ হবে না। ঠিক আছে, এই ব্যাপারটা একটু ক্রুশাল, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, আর 2টা অঙ্ক আছে, তারপর আমি ছুটি দিয়ে দিব। আরেকটা কনসেপ্ট আছে যেটা আজকে যেহেতু কেউ নাই, পরের দিন একসাথে পড়াই দিব আর কি। জাস্ট এই কনসেপ্টটা আমি শেষ করে নেই পুরোটা। ওকে, 10 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। এখানে বলা আছে যে কোনো নির্দিষ্ট স্থানে শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস। ভালো কথা, শিশিরাঙ্ক বলে দিচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর তাপমাত্রাটা কত 18.4 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতার জন্য আমরা ফর্মুলা জানি, আর এটা মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। এখন ফরচুনেটলি আমাদের 2টা জিনিসই বলা আছে, সেটা হলো আমাদের কি শিশিরাঙ্ক, সেটা হলো 8.5 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুর তাপমাত্রা সেটা হলো 18.4 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের বের করা বাকি কি খালি এইখানে আমাদের প্রেসারটা কত আর এটার জন্য আমাদের প্রেসারটা কত, এই 2টা বের করাই বাকি। তো সেটার জন্য ওই যে বলছিলাম তালিকা আছে, সেই তালিকাটা কি রেনোর তালিকা, সেই তালিকাটা থেকে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে। কারণ কথা হলো ভ্যালুগুলা কিন্তু আমাদের বিভিন্ন এই 8.5 এর জন্য দেওয়া নেই, আমাদের দেওয়া আছে 8 আর 9 এর জন্য, আবার আমাদের দেওয়া আছে 18 আর 19 এর জন্য। তো আমাদের সেগুলোকে ব্যবহার করে 8.5 এর জন্য কত হয় সেটা ইউজ করে বের করে আনতে হবে। তো সেটা একটু খেয়াল করি, আমি একটু সংক্ষেপে করব, একটু শর্টে করব, একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে করি আমি। তো আমি এটাকে করবো এভাবে, আমি 8 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত আসে সেটা দেখবো, তার সাথে 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত আসে সেটা রেখে দুইটাকে যোগ করে দিব। এখন 8 ডিগ্রির জন্য কত সেটা ডিরেক্ট বলা আছে, এই দেখো 8 ডিগ্রির জন্য আমার প্রেসার আছে কত 8.4 ইন্টু 10⁻³ মিটার পারদ। তাহলে এখানে আমি লিখে ফেলতে পারি 8.04 ইন্টু 10⁻³ মিটার পারদ। আর আমার লাগবে 0.5 এর জন্য। তো আমি যদি কোনোভাবে 1 ডিগ্রির জন্য কত এটা বের করতে পারতাম, তার সাথে 0.5 গুণ করে দিলে কাজ হইতো। এখন 1.5 এর জন্য বের করবো কিভাবে, এইভাবে বের করবো। দেখো আমি 9 থেকে 8 বাদ দিলে যত আসে সেটাকে আমি বলতে পারি না 1 এর জন্য। সুতরাং 0.5 এর জন্য কত আসবে, এখানে যে রেজাল্টটা আসলো সেটাকে 0.5 দ্বারা গুণ করলেই চলে আসবে। তো আমি সেই কাজটা এখন এখানে করব। এই যে এখানে বলা আছে কি দেখো 9 এর জন্য হইছে 8.61, তো 9 এর জন্য হইছে 8.61, আর 8 এর জন্য হইছে কত 8.0804, পুরোটার সাথে 10⁻³ এতটুকু হইছে কত 9 - 8 মানে 1 ডিগ্রির জন্য চেঞ্জ। তাহলে 0.5 এর জন্য কি হবে এত ইনটু 0.5। তো সেটাকে আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে আসছে না, আমার একটু লিখতে হবে, এটাকে লিখে ফেলি, প্যারা নেই। তাহলে 1 এর জন্য কত, 1 এর জন্য হচ্ছে আমাদের এখানে 8.61 মাইনাস 8.04 ইন্টু 10⁻³ মিটার মার্কারি, এতটুকু প্রেসার। ঠিক সেম ভাবে আমাদের বড় হাতের এফ এর জন্য আমরা লিখতে পারবো, বড় হাতের এফ এ কত 18.4, তাহলে 18 এরটা কত, 18 এরটা দেখো এই জায়গায় বলা আছে 15.46, তাহলে 15.46 ইন্টু 10⁻³ এর সাথে প্লাস করে 1 এর জন্য কত হবে 19 থেকে 18কে বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে 1 এর জন্য। তাহলে 19 থেকে 18কে বাদ দেই, 19 এর জন্য হচ্ছে এইটা 16.46 মাইনাস 15.46 ইন্টু 10⁻³ এবং আমি চাই কত ডিগ্রির জন্য 0.4 এর জন্য, সো 0.4 দ্বারা গুণ এত মিটার মার্কারি। তো এই দুইটা ভ্যালু যখন আমরা এখানে বসাই দিব, বসাই দিলে পরে আমরা পার্সেন্টেজ একটা অ্যান্সার পাবো, সেটাই হবে আমার রিলেটিভ হিউমিডিটি। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এখন এখানে স্টুডেন্টদের একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে এইরকম, যদিও বাইরের জিনিস তাও একটু বলে রাখি, যে আমি 9 থেকে যখন 8কে বিয়োগ করছি তখনই তো 1 ডিগ্রির জন্য কত সেটা জেনে গেছি, ঠিক না? তো এইটার সাথে আমি যদি 18.4 গুণ করে দিতাম তাহলে তো আমি পেয়ে যেতাম যে 18.4 এর জন্য কত হয়েছে। কিন্তু এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না, কারণ এখানে আমাদের প্রেসারের যে রিলেশনটা এটা কিন্তু লিনিয়ার না। লিনিয়ার না কোন সেন্সে আমি এখানে একটু বলি, যে 8 ডিগ্রির জন্য দেখো কত আছে 8.04, 9 ডিগ্রির জন্য কত 8.61। তাহলে এইখানে দেখো 1 ডিগ্রির জন্য চেঞ্জ কত, 1 ডিগ্রির জন্য কিন্তু 60 যদি ধরি তাহলে 56 57, তাহলে 0.57 এতটুকু চেঞ্জ হয়েছে। 18 আর 19 যদি খেয়াল করি, 18 ডিগ্রির জন্য কত, 18 ডিগ্রির জন্য হচ্ছে 15.46, আর 19 এর জন্য কত, 19 এর জন্য হচ্ছে 16.46।
এইখানে দেখো একের জন্য চেঞ্জ কত, এখানে কিন্তু একের জন্য কমপ্লিটলি এক পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখো এখানের থেকে ডাবল চেঞ্জ কিন্তু এখানে। তাহলে এই যে চেঞ্জেস এর রেটটা সেটা কিন্তু টেম্পারেচারের উপর ভ্যারি করে। তাই আমার যদি 18 আর 19-এর মধ্যে কোনো একটা জিনিসকে গেস করতে হয়, তাহলে সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে 18 আর 19-কে আমরা স্ট্রেট লাইন ধরে তারপরে করি, বা 18 আর 19-এর মধ্যে আমরা ঐকিক নিয়ম খাটাই। তো সেই কারণে দেখবা 18 আর 19-এরটা বের করার জন্য 18 আর 19 ঐকিক নিয়ম করে, 8 আর 9-এর মাঝে বের করার জন্য 8 আর 9-এরটা ঐকিক নিয়ম করে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, এটার কনসেপ্ট একটু ভুল থাকে মানুষের, সে কারণে আমি একটু বলে দিলাম, একটু মনে রাখবা এটা। আচ্ছা, এখন আমাদের লাস্ট অঙ্ক আজকে, সেটা হলো কি যে কোন স্থানে বায়ুর তাপমাত্রা 26°C এবং আপেক্ষিক আর্দ্রতা কত 70%। যদি সেই স্থানের তাপমাত্রা কমে 18°C হয়, তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হয়ে তরল পানি হবে, তা আমাদেরকে বের করতে হবে। এটাও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে নতুন একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি বায়ুস্থিত জলীয় বাষ্প পানি হয়ে যাওয়ার ব্যাপারটা, ঘনীভূত হয়ে যাওয়ার ব্যাপারটা। তো এখানে ঘটনাটা কি খেয়াল করো, যে প্রথমে আমাদের এটা ছিল আমাদের রুম, সেই রুমের টেম্পারেচার হচ্ছে 26°C। ওকে, তো এই অবস্থায় তার যে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি সেটা হলো 70%। ভালো কথা, 70% আছে। এখন কিছুক্ষণ পরে আমরা কি করব, তার টেম্পারেচারটা কমায় 18°C করব। ঠিক আছে, টেম্পারেচারটা কমায় কত করছি, 18°C করছি। তো এই অবস্থায় আমাকে বলে দিল কি যে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল হয়ে গেছে। আসলে তরলটা কেন হবে সেটা আমাদের বোঝা দরকার। ঠিক আছে, তরলটা কেন হবে সেটা আমাদের বোঝা দরকার। তো আমরা একটু খেয়াল করি, যে মনে করো 26-এ আমার 8 কেজি জলীয় বাষ্প আছে। আচ্ছা, 8 কেজি জলীয় বাষ্প আছে, কিন্তু তার ধারণ ক্ষমতাটা হলো 10 কেজি। তাহলে সেই কারণে তার রিলেটিভ হিউমিডিটিটা কত, এখানে 7 বলি তাহলে একটু সুবিধা হবে। এই যে খেয়াল করো, 10 কেজি জলীয় বাষ্প সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু আছে কত 7 কেজি। তাই রিলেটিভ হিউমিডিটি হলো 70%, মানে যতটুকু থাকতে পারে তার 70% উপস্থিত আছে। এখন আমি যখন টেম্পারেচার কমাবো, তার ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে না? তাহলে মনে করো তোমার ধারণ ক্ষমতাটা কমে 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 এখন কত হইলো, 6 কেজি হইলো। কিন্তু দেখো খেয়াল করে আছেই তো 7 কেজি। তাহলে এক্সেস যে 1 কেজি আছে, সে 1 কেজি কই যাবে? এই 1 কেজি এখন ঘনীভূত হয়ে তরল হয়ে যাবে। সেটাকে আমরা দেখবো আমাদের জানালার কাছে বা মাটিতে বিভিন্ন জায়গায় দেখবা যে ফোটা ফোটা হয়ে জমে আছে। ঠিক আছে, তো এই ঘনীভূত কতটুকু হয়েছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা এখানে ধরতে পারি সেটা হয়েছে, এইখানে আমাদের যতটুকু জলীয় বাষ্প ছিল, এইখানেও আমাদের ঠিক ততটুকুই কিন্তু থাকতে হবে। এরপরে ধারণ ক্ষমতা অনুসারে আমাদের কিছু পরিমাণ বের হয়ে যাবে অথবা কিছু পরিমাণ থাকবে, সেটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা এইটা বের করি যে কতটুকু অ্যাকচুয়ালি আছে আমার কাছে। তো এখানে আমাদের কি হয়, 1 কেজি ঘনীভূত হয়ে যাবে। তো কতটুকু ঘনীভূত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি। খেয়াল করি যে আমাদের প্রথম কেসে রিলেটিভ হিউমিডিটি, এটা মানে হলো বড় হাতের স্মল এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। তো এখান থেকে আমি যদি এফটা বের করতে চাই, এফ সমান সমান কি চলে আসবে, আর ইন্টু এফ। তো আর এর ভ্যালু কত, 100 দ্বারা যখন ভাগ করব এটা হয়ে যাবে 0.7 ইন্টু বড় হাতের এফটা কত, বড় হাতের এফটা হলো 26°তে সম্পৃক্ত বাষ্পচাপ। তো খেয়াল করি 26°তে সম্পৃক্ত বাষ্পচাপ আমার কাছে দেওয়া আছে, সেটা কত 25.21। সো আমি এখানে ভ্যালু বসাই দিই 25.21। বসাইলে পরে আমার অ্যান্সারটা কি আসে, অ্যান্সারটা আসে 0.7 ইন্টু 25.21। তো আসে কত 17.65 মিলিমিটার মার্কারি। ওকে, এতটুকু আসে। এখন একটু মনোযোগ দিয়ে দেখি, এই যে আমাদের 18°C যেটা আমরা এই জায়গায় রাখছি, সেই জায়গায় সম্পৃক্ত বাষ্পচাপ কত 15.48। তাহলে এইখানে আমরা জানি যে আমাদের থাকতে পারে কত 18°তে, 18°তে থাকতে পারে 15.48 মিলিমিটার পারদ দিতে পারে এতটুকু জলীয় বাষ্প। কিন্তু আমাদের কাছে চাপ আসতেছে কত 70.65। তাহলে জলীয় বাষ্প একটু বেশি আছে না? তাহলে যতটুকু বেশি আছে ততটুকুই কিন্তু আমাদের কি হয়ে যাবে, ঘনীভূত হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখো এইটা দিয়ে একটু হিসাব করতেছি, প্রেসার দিয়ে হিসাব করি, তারপরে সেটাকে আমরা ভরে কনভার্ট করে নিব। তো ডেল্টা এফ মানে চেঞ্জ কতটুকু সেটা যদি আমি হিসাব করতে চাই, তাহলে দেখো আমার কাছে আছে কত 65, থাকতে পারে কত এতটুকু। তাহলে এক্সপ্রেস যেটা আছে সেটা আমাদের বের হয়ে যাবে। তো বের হয়ে যাচ্ছে কতটুকু, এত মাইনাস 15.48। তো এখান থেকে আসতেছে 2.16, বা এটাকে 2.2 আমরা ধরতে পারি, 2.2 মিলিমিটার মার্কারি। এতটুকু কিন্তু কি হয়ে যাবে, আমাদের ঘনীভূত হয়ে যাবে। তা আমি যদি এখন বের করতে চাই পার্সেন্টেজ ঘনীভূত, মানে কত পার্সেন্ট ঘনীভূত হলো, সেটা কি আসবে, সেটা আসবে আমাদের কতটুকু ঘনীভূত হয়েছে ডিভাইডেড বাই কতটুকু অ্যাকচুয়ালি ছিল, সেটা হলো বড় হাতের এফ ইন্টু 100%। তো ছিল কতটুকু অ্যাকচুয়ালি, ওই যে 26°তে 25.21, তো 25.21 বসবে এখানে, 2.2 বসবে এখানে, ইন্টু 100% আমাদের এখানে বসাতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু এটা কিন্তু সবসময় ইনিশিয়াল কেস কি ছিল,
তার উপর বেসিসে আমরা পার্সেন্টেজ বলি, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি কত ছিল 25.21, সেটার বেসিসে কত সেটা আমরা বের করলাম। সো আমরা যদি দেখি কত আসে 2.2 ডিভাইডেড বাই 25.21 ইন্টু 100%, এটা কিন্তু আসে আমাদের 8.72। তাহলে 8.72% এতটুকু জলীয় বাষ্প কি হয়ে যাবে, ঘনীভূত হয়ে যাবে। ওকে, সো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো গড় মুক্ত পথ। তো সেটা যদি আমরা একটু সহজে বুঝতে চাই, খেয়াল করি আমাদের এইখানে মনে করে একটা অণু আছে, আর এখানে অনেকগুলো গ্যাস মলিকুল আছে। তো সেই অণুটা যখন এখান থেকে এদিক বরাবর যাওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু সে পথের মধ্যে অনেকগুলা কি করবে, সংঘর্ষের সম্মুখীন হবে। তো এই সংঘর্ষগুলোর মাঝখানে খেয়াল করেন একটা সময় কিন্তু সে কোনো সংঘর্ষ করে না। এই জায়গাটুকু, এই জায়গায় কোনো সংঘর্ষ হয় নাই, এই জায়গায় কোনো সংঘর্ষ হয় নাই, এই পথটুকুতে কোনো সংঘর্ষ হয় নাই, এতটুকুতে সংঘর্ষ হয় নাই, এতটুকুতেও সংঘর্ষ হয় নাই। তাহলে এই যে পথটুকু, যে জায়গাটায় সে রিল্যাক্সড অবস্থায় থাকে অথবা মুক্ত অবস্থায় থাকে সংঘর্ষ থেকে, এই জায়গাগুলোকে আমরা বলি গড় মুক্তপথ। মুক্তপথ। এখন এই যে মুক্তপথগুলা, সেগুলোকে যদি আমরা গড় করি তাহলে একটা টার্ম আমরা পাই, সেই টার্মটাকে আমরা বলি গড় মুক্তপথ। এই যে গড় মুক্তপথটা আছে, সেটার কিন্তু কতগুলো রাশিমালা আছে। তো 3 ধরনের বিজ্ঞানী আমাদের 3টা রাশিমালা দিচ্ছে। আমরা সেই 3টা রাশিমালা একটু দেখি প্রথমে। ওকে, তো আমাদের প্রথম যে রাশিমালাটা দেওয়া আছে সেটা হলো ক্লসিয়াসের। ওকে, এই যে এখানে যেটা দেওয়া আছে, তো ক্লসিয়াস আমাদের ফর্মুলাটা ছিল এরকম যে 1/n পাই সিগমা স্কোয়ার। এরপর আসছে আমাদের ম্যাক্সওয়েলেরটা। ম্যাক্সওয়েলেরটা হলো 1/√2 n পাই সিগমা স্কোয়ার। এরপর আসছে আমাদের বোল্টজম্যানেরটা, যেটা হলো 1/3/4 n পাই সিগমা স্কোয়ার। তো এখানে পরিচয়গুলো একটু জানা দরকার। আমাদের এই যে সিগমাটা, সেটা হলো অণুর ব্যাস, মানে আমাদের এখানে যে অণুগুলা ব্যবহার করা হচ্ছে ইন্ডিভিজুয়াল অণুগুলা, সেই অণুগুলার ব্যাস কত সেটা হলো আমাদের সিগমা। খেয়াল করি আমরা সবসময় কিন্তু ব্যাসার্ধ ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা অবশ্যই কি হবে, আমাদের ব্যাস হবে। আর এখানে যে এনটা আছে সেটা হলো একক আয়তনে অণুর সংখ্যা। ওকে, আশা করি এই দুটা জিনিস আমাদের ক্লিয়ার। এখন কথা হলো আমরা কোন ফর্মুলাটা আসলে ইউজ করব। তো যদি আমাদেরকে কোনো কিছু মেনশন করে না দেয়, মেনশন করে না দিলে আমরা সবসময় ম্যাক্সওয়েলেরটা ইউজ করব। আর অন্যগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় মেনশন করে দিবে, আমাকে বলবে যে বোল্টজম্যানেরটা ইউজ করে কত, ক্লসিয়াসেরটা ইউজ করে বলো সেটা কত আসে। কিছু যদি মেনশন না করে, সবসময় আমরা কোনটা ইউজ করব, আমরা ম্যাক্সওয়েলেরটা সবসময় ইউজ করব। তো এখন এখানে আমরা একটা রাশি দেখতে পারি, সেটা হলো এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো খুব সহজেই যদি আমরা দেখতে পাই 1/√2। আচ্ছা, তো আমরা যদি খুব সহজে এখানে খেয়াল করি, আমাদের এই যে রাশিটা ল্যামডা বি, এটা কিন্তু সবসময় কি আসবে, সবচেয়ে বড় আসবে। কেননা এখানে এন পাই সিগমা স্কোয়ারের সাথে এই জিনিসটা গুণাকারে আছে, এবং এই জিনিসটা কত, এই জিনিসটা হলো 0.75। তারপরে আসবে আমাদের কোনটা, তারপরে আসবে আমাদের এই পার্টটা। এখানে কত আছে খেয়াল করি, এই যে পুরো জিনিসটা, এটা মনে হচ্ছে 0.707। আর এইটার সাথে দেখি, এটার সাথে কিন্তু আমাদের একটা 1 গুণাকারে আছে। তাই আমি যদি তাদের মধ্যে একটা ক্রোনোলজি লিখতে চাই, আমাদের সবচেয়ে বড় কোনটা আসবে, সবচেয়ে বড় আসবে ক্লসিয়াসেরটা। এরপরে বড় কোনটা আসবে, এরপরে আসবে আমাদের বোল্টজম্যানেরটা। এবং সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হলো আমাদের ম্যাক্সওয়েলেরটা। এবং দেখা যায় যে আমাদের এই যে ম্যাক্সওয়েলের যেটা আছে, সেটাই কিন্তু আমাদের ইকুয়েশন অনুসারে সবচেয়ে মানে সবচেয়ে বেশি অ্যাকুরেট, মানে এটা থেকে আমাদের রেজাল্ট গুলো সবচেয়ে ভালো পাই আমরা। ওকে, এরপরে এটার ডেনসিটির সাথে একটা রিলেশন আছে। তো আমরা আপাতত সেই রিলেশনটা পুরি দেখবো না, আমরা জাস্ট একটু জেনে রাখি যে আমাদের গড় মুক্ত পথটা ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি ঘনত্ব বাড়াই দিই, ঘনত্ব বাড়াই দিলে আমাদের কিন্তু গড় মুক্ত পথ একটু কমে যাবে। এবং সেটা অবভিয়াস ব্যাপার, কমে যাবে কেন, কারণ খেয়াল করো ঘনত্ব বাড়া মানে কি, এখানেও কিছু অণু থাকবে, এখানেও একটা অণু থাকবে, এখানেও একটা অণু থাকবে। তো খেয়াল করি এই যে এই জায়গাটুকুতে সে যে একটা মুক্তপথ পেয়েছিল, সেই জায়গায় কিন্তু এখন সে আর পুরো মুক্তপথটা পাবে না, মুক্তপথের পরিমাণ কিন্তু কমে যাবে। তো একটা একটা করে যখন কমবে, তখন গড়েও কিন্তু পুরো জিনিসটা কমে যাবে। তাই আমাদের ল্যামডার ভ্যালুটা কি হয়ে যায়, ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ ঘনত্ব যদি আমি বাড়াই, আমার ল্যামডার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। এরপরে এই যে একক আয়তনে অণুর সংখ্যা, সেটা আমাদের মাঝে মাঝে একটা ইকুয়েশন থেকে বের করে নিতে হয়। তো ইকুয়েশনটা কি, আদর্শ গ্যাসের ইকুয়েশন, খুবই সহজ, আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো পিভি ইকুয়ালস টু এন আর টি, এই কোয়েশ্চেনটা। এখন এখানে কয়টা অণু আছে সেইটাকে আমি যদি ভলিউম দ্বারা ভাগ করতে পারতাম, তাহলে এই কাজ হয়ে যেত। তাহলে আমি এটাকে একটু সামনের দিকে আগাই। খেয়াল করি, পিভি কে পিভি এর মতন রাখলাম। এন যেই মোল সংখ্যা আছে, সেখানে অণু আছে কয়টা দেখি, খেয়াল করি। প্রতি মোলে অণু থাকে এন এ সংখ্যক, ঠিক আছে, প্রতি মোলে অণু থাকে কত, এন এ সংখ্যক। তাহলে এন এ কে আমি যদি মোল সংখ্যা দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু অণুর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রতি মোলে কয়টা অণু আছে, বুঝতে পারছি এটা। ওকে, এতটুকু আমরা বুঝলাম। তার সাথে এখানে থাকবে কি, তার সাথে এখানে থাকবে আমাদের আর আর টি। ওকে,
তো এখানে তো এই জিনিসটা লেখা যাবে না, আমরা আসলে কি আনতে চাই, যে অণুর সংখ্যা কয়টা সেটা আনতে চাই। তো অণুর সংখ্যাকে রিলেট করে আমরা একটা টার্ম নিয়ে আসতে পারি। এখানে আমরা জানি যে মোল সংখ্যা, এটা মানে হলো অণু আছে কয়টা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এই ইকুয়েশনটা আমাদের কাছে আসলো। এখন আমরা যদি ফার্দার একটু ক্যালকুলেট করি, এখান থেকে খেয়াল করে কি আছে, আমরা বের করতে চাই কোনটা, একক আয়তন অণুর সংখ্যা, মানে আমরা n ডিভাইডেড বাই ভি এই রাশিটা ক্যালকুলেট করতে চাই। তো আমাদের ভিটাকে ডান পক্ষের নিচে নিয়ে আসলেই তো কাজ শেষ। তো ভিটাকে যদি আমরা নিচে আনি, তখন আমাদের এইরকম একটা রাশি থাকবে, সেটা হলো আমাদের এখানে যদি খেয়াল করি পি এন এ ডিভাইডেড বাই আর টি, এটা সমান সমান আসবে n ডিভাইডেড বাই এন এ, n ডিভাইডেড বাই ভি। তো এই যে n ডিভাইডেড বাই ভি যে রাশিটা, এটাই কিন্তু আমার একক আয়তনের অণুর সংখ্যা। তো সেটাকে আমরা স্মল n দ্বারা প্রকাশ করছি। খেয়াল করি এইখানের nটা কিন্তু মূল সংখ্যা, আর এইখানের যে আমি nটা লিখলাম মাত্র, সেই nটা কিন্তু একটু আলাদা। ওকে, এইখানের nটা হলো একক আয়তন অণুর সংখ্যা। এখানে অনেকগুলো n আছে, তো তাই আমাদের একটু পরিচয়গুলো লিখে রাখা দরকার। ওকে, সো n এর ভ্যালুটা কত আসে, n এর ভ্যালুটা আসে পি এন এ ডিভাইডেড বাই আর টি। সো আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখা বেটার, কারণ অনেক সময় দেখা যায় আমাদের এইখান থেকে এনটা বের করে নিয়ে আসতে হয়। খুবই বেশিরভাগ অঙ্কেই দেখবো আমরা সরাসরি এনটা দেওয়াই থাকে। তো এখান থেকে জাস্ট আমরা একটা অঙ্ক দেখবো, তাহলে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার। খেয়াল করি কোয়েশ্চেনটাতে কি বলা আছে, এসটিপি। এসটিপি মানে হলো আমাদের কিন্তু দুইটা দুইটা জিনিস বলা আছে। একটা হলো টেম্পারেচারটা কত, 273 কেলভিন, এবং প্রেসারটা কত, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটাকে অবশ্যই এসআইতে আমরা কনভার্ট করে নিব যদি প্রয়োজন হয়। ওকে, এরপরে বলা আছে কি, গ্যাসটা হলো আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং সেখানে যে অণুর ব্যাস মানে কি, অবশ্যই সিগমা। সেই সিগমাটা কত, 3 × 10⁻⁻10 মিটার, এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হলো 6 × 10⁻20। তাহলে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা সেটা হলো 6 × 10⁻20। এটা কি পার সেন্টিমিটার কিউব। তো আমরা এটাকে মিটার কিউবে নিতে চাই। তো মিটার কিউবে নেওয়ার জন্য আমরা একটু যদি খেয়াল করি, তাহলেই বুঝতে পারবো এখানে একটা 10⁻6 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে পরে আমাদের এখানে কিন্তু পার মিটার কিউবে এনটা চলে আসবে, অর্থাৎ একক আয়তনে অণুর সংখ্যা চলে আসবে। এখন আমরা বের করতে চাই কি, গড় মুক্তপাত। যেহেতু কিছু মেনশন করেনি, তাই আমরা অবশ্যই কোনটা ব্যবহার করব, বোল্টজম্যানেরটা ব্যবহার করব, আর ম্যাক্সওয়েলেরটা ব্যবহার করব। সো ম্যাক্সওয়েলেরটা যদি ব্যবহার করতে চাই, এখানে আসবে 1, এখানে আসবে √2, n মানে হলো কতগুলো অণু আছে, দ্যাট ইজ 6 × 10⁻26, ইনটু এখানে থাকবে পাই, তারপরে থাকবে আমাদের সিগমা স্কয়ার। সিগমা মানে হলো ব্যাস, যেটা আমাদের এখানে দেওয়া আছে 3 × 10⁻−10, সেটার উপরে আমরা বসালাম স্কয়ার। তো এখান থেকে আমরা মিটারে একটা অ্যান্সার পেয়ে যাব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, কিভাবে আমরা পুরো জিনিসটা করলাম। ওকে, ইউনিটটাতে একটু প্রবলেম হতে পারে অনেকে, তাই ইউনিটটা আমি একটু বলে দিই। এখানে দেখেন আমাদের এই যে পার্টটা, এই পার্টটার ইউনিট কি 1/মিটার কিউব, আর এইখানে যেই ইউনিটটা আছে সেটা কি মিটার স্কয়ার। তো কাটাকাটি গেলে এখানে কি থাকে, নিচে একটা মিটার, সেটা যখন উপরে যাবে তখন এটা কিন্তু মিটার হয়ে যাবে। তো এখান থেকে আমরা গড় মুক্তপথ কত সেটা বের করে ফেললাম। এখন এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। এখানে কি বলা আছে যে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কত। তা আমরা তো জানি যে আমাদের অণুটা যখন যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু সে কনস্ট্যান্ট কি হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো আমাদের বের করতে হবে প্রতি সেকেন্ডে কয়টা সংঘর্ষ হলো। তো একটু মজার অঙ্ক এটা, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো পুরোটা। খেয়াল করি, আমরা একটা মুক্ত পথ নিয়ে চিন্তা করি, তাহলে কাজ হবে। তো মনে করি এখানে একটা অণু আছে, আর এখানে আরেকটা অণু আছে। এই জায়গায় আমাদের কি আছে, একটা মুক্ত পথ আছে। তো সেই যে মুক্ত পথ সেটা কি ল্যামডার সমান। তো এই মুক্ত পথে আমাদের গ্যাসের যে অণুটা চলাচল করছে, সেই গ্যাসের অণুটার বেগ কত, বেগটা হলো c/r/m/s, এবং আমরা ধরি যে এতটুকু যেতে তার t পরিমাণ সময় লাগলো। এখন গ্যাস যেহেতু সমবেগে চলবে, তার ত্বরণের কোনো ব্যাপার নেই, কারণ তার উপর তো কেউ ফোর্স দিচ্ছে না। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো যে s = vt, অথবা s মানে হলো কি দূরত্ব, দ্যাট ইজ ল্যামডা, v মানে হলো আরএমএস ভেলোসিটি, এবং টাইম মানে হলো t। সো এখান থেকে আমরা t কিন্তু বের করতে পারি। t মানে কত আসে, তাহলে t মানে আসে ল্যামডা ডিভাইডেড বাই c/r/m/s। ওকে, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে এই জায়গা থেকে বস্তুটা যখন এই জায়গায় গেল, তাহলে তার সময় লাগছে কত, t, এবং এই t সময়ে সে সংঘর্ষ কয়টা করলো, সংঘর্ষ করলো কিন্তু একটা। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি, খেয়াল করি, ওকে, এখান থেকে আমরা কি বলতে পারি যে t সময়ে সংঘর্ষ হয় কয়টা, ল্যামডা ডিভাইডেড বাই c/r/m/s টা। সুতরাং একক সময়ে সংঘর্ষ হবে কয়টা, একক সময়ে সংঘর্ষ হবে 1/t টা। এখন t মানে কি, t মানে হলো ল্যামডা ডিভাইড বাই c/r/m/s, যেটা আমরা বসাবো, বসালে পরে আমরা এখানে রেজাল্টটা পাবো কি, c/r/m/s ডিভাইডেড বাই ল্যামডা। তো একক সময়ে সংঘটিত সংঘর্ষের সংখ্যা, এটাকে আমরা এখন একটা ফর্মুলা দিয়ে মনে রাখবো। ফর্মুলাটা হলো n প্রাইম, এটা মানে c/r/m/s
ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। এখানে খেয়াল করি আমাদের দরকার কি আরএমএস ভেলোসিটি, এবং আরএমএস ভেলোসিটির জন্য আমাদের জানা দরকার যে তার এমটা কত এবং তার টেম্পারেচারটা কত। দুইটাই কিন্তু আমাদের জানা আছে, যেহেতু এসটিপি টেম্পারেচার হলো 273 আর এম যেহেতু কার্বন ডাইঅক্সাইড তাই এটা হলো 44, এবং অবশ্যই 44 ইন্টু 10⁻³ বসাবো। আর এখানে যে ল্যামডাটা আছে সেই ল্যামডাটা কত একটু আগে আমরা বের করেছি এই জায়গায়। তো এই রাশিগুলো যখন আমরা বসিয়ে দিব এখান থেকে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। ওকে, সো এভাবে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আশা করি এই চ্যাপ্টারটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি।